আসসালামু আলাইকুম। আমার একটা অবস্থা। ওকে, যেটা হলো যে গতকালকে আমরা দেখেছিলাম যে সিলেবাসের বিষয়গুলো। এখন যেটা দেখবো সেটা হলো প্রিভিয়াস কোশ্চেন কি কি আসছে, প্রিভিয়াস কি আসছে এবং এখন কি গুরুত্বপূর্ণ সেটা। প্রিভিয়াস যদি দেখি 45 বিসিএস এ এখান থেকে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে না। 44 বিসিএস এর প্রশ্ন আসছে একটা, এবং সেটা ছিল ব্যাকডোর ডিপ্লোমেসি। ব্যাকডোর ডিপ্লোমেসি ডিপ্লোমেসি অনেক আছে, মানে ডোর থেকেই অনেকগুলো আছে। যেমন একটা আছে ওপেন ডোর ডিপ্লোমেসি। এই ওপেন ডোর ডিপ্লোমেসি বেসিক্যালি ওপেন ডোর ডিপ্লোমেসি হলো বিশেষ করে বাণিজ্যের সাথে সম্পর্কিত। বাণিজ্য গুলো যে মানে উন্মুক্ত দ্বার নীতি, এটা বেসিক্যালি বাণিজ্যের সাথে সম্পর্কিত, অর্থাৎ যেটাকে বলে মুক্ত বাণিজ্য আর কি। মুক্ত বাণিজ্য থাকে এখানে। ওপেন ডোর পলিসি যেটা, এটা মুক্ত বাণিজ্যের সাথে সম্পর্কিত। আমাদের এখানে ট্যাক্স, টোল, ট্যারিফ কোন রকমের এটা সেটা কিছু থাকে না, সেটাকে বলা হয় ওপেন ডোর ডিপ্লোমেসি। আরেকটা পলিসি আছে, সেটা হলো ক্লোজ ডোর ডিপ্লোমেসি। ক্লোজ ডোর ডিপ্লোমেসি বা পলিসি যেটাই বলি, ক্লোজ ডোর যেটা হলো বেসিক্যালি অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা, সেটা হলো ক্লোজ ডোর। ক্লোজ ডোর ডিপ্লোমেসি বা ক্লোজ ডোর পলিসি যেটা। আর আরেকটা আছে ব্যাকডোর ডিপ্লোমেসি। ব্যাকডোর ডিপ্লোমেসি বেসিক্যালি গোপন কূটনীতি। ব্যাকডোর ডিপ্লোমেসি হলো গোপন কূটনীতি। এখন গোপন কূটনীতিটা কি? আসলে গোপন কূটনীতি মানে এটা আসলে গোপন কূটনীতি বললে সরাসরি ভুল হবে, অর্থাৎ গোপনীয় কূটনীতি। মানে এই কূটনীতি হলো গোপনীয় রাখা, অর্থাৎ একটা হলো মিডিয়া আর একটা হলো পাবলিক, এই দুইটা জায়গা থেকে গোপন রাখা। এখন এই গোপন রাখা কি, মানে স্টেট যেটা করে, স্টেট গোপন রাখে, যে মিডিয়াকেও জানে না, পাবলিককেও জানে না। এবং এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো বেশি যে এখানে বেসিক্যালি হলো নমনীয় থাকা যায়। যে সরকার যদি দেখেন, আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ইন্ডিয়াতে গেছেন, ইন্ডিয়াতে আছেন তিনি, গতকালকে তিনি ইন্ডিয়াতে ছিলেন, পৌঁছেছেন, এবং ইন্ডিয়াতে তিনি জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন। এবং এখানে ইন্ডিয়াতে কিন্তু তারা কিন্তু প্রকাশ্য জানতে চায় যে চায়না পলিসি কি বাংলাদেশে। এটা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবে, যেটা মিডিয়ায় আসছে, যে সরাসরি জানতে চাইবে। এখন এখানে শেখ হাসিনা যদি নমনীয়তা প্রকাশ করে ইন্ডিয়ার কাছে, এটা যদি প্রচার হয়ে যায় বা মিডিয়াতে আসে, জনগণ যদি জেনে যায়, আলটিমেটলি কিন্তু গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট হবে। এবং অনেক সময় হয়েছে কি, যে সরকারকে অনেক কিছু নমনীয় ভাবে মেনে নিতে হয়, অনেক সময় তাকে গোপনে পরাজয় মেনে নিতে হয়, গোপনে পরাজয় মেনে নিয়ে আসতে হয়। যেমন এখানে নমনীয়তা প্রকাশ পায়, সরকারের যে মনোভাব সেটা আসলে জনগণ জানতে পারে না, এবং উভয় পক্ষ, অর্থাৎ এখানে জনগণ এবং গভর্নমেন্ট, তাদের একটা উভয় পক্ষের একটা লাভবান হওয়ার সুযোগ থাকে। আবার আশঙ্কাও থাকে, অসুবিধা যে নাই তা না। তারপর হলো যে এটা বাস্তবায়নের চাপ থাকে না, একটা জিনিস মানে বাস্তবায়নে জনসাধারণের চাপ থাকে না। অর্থাৎ ব্যাকডোর ডিপ্লোমেসিটা হলো যে সরকারের পলিসিগুলোকে গোপন রাখা এবং উপরে একরকমের প্রকাশ করা, ভিতরে আরেকটা অবস্থান করা। যেমন বাংলাদেশ সরাসরি বলতেছে যে ইন্ডিয়াকে, যে ওবায়দুল কাদের, যেটা গতকালকে পত্রিকা আছে, যেটা পরশুদিন তিনি ওবায়দুল কাদের বলছেন যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু আমাদের স্বার্থ বিলিয়ে দিয়ে নয়। এটা সে সব প্রকাশ্য বলছে, কিন্তু এটা সে যে স্বার্থ বিলিয়ে যদি দেয়, সেটা গোপন ভাবে দিল। এটাকে বলা হবে আসলে ব্যাকডোর কূটনীতি। ব্যাকডোর কূটনীতিতে, অর্থাৎ ওপেন ডোর কূটনীতিতে হলো ব্যাকডোর কূটনীতিতে হলো যে ওপেনলি যেটা থাকবে, অর্থাৎ এপিয়ারেন্স এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য থাকবে। এখানে সবসময় এপিয়ারেন্স এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য থাকে। এপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, এর মধ্যে একটা গ্যাপ থাকে। এতে যেটা হয় যে, যেমন আমি যদি সাম্প্রতিক যদি কোনো আমি একটা উদাহরণ দিই, সেটা বলতে পারি যে ইউএসএ এবং চায়নার একটা বাণিজ্য যুদ্ধ ছিল 2018-এ, যখন ট্রাম্প টেনিউরে, তখন ইউএসএ এবং চায়নার মধ্যে একটা বড় ধরনের একটা ট্রেড ওয়ার ছিল, বাণিজ্য যুদ্ধ ছিল। এবং এখানে কি হয়েছে, দুই দেশ এমন ভাবে তারা পলিসিগুলো গ্রহণ করছে,
কিন্তু কেউ কেউ বর্জন করে নাই। সবাই বলছে যে আমরা শুল্ক আরোপ করবো, শুল্ক বৃদ্ধি করব, এটা সেটা বলছে, কিন্তু আলটিমেটলি এটা করে নাই যে ইউএসএ বলে নাই যে আমরা চীন থেকে কোনো আমদানি করবো না, আবার চায়নাও বলে নাই আমরা যুক্তরাষ্ট্রে কোনো রপ্তানিও করবো না। আলটিমেটলি তারা কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে যে প্রভাব বলায় এটা কিন্তু অক্ষুণ্ণ রেখেছে। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে তারা যে মানে তারা যে দুইজন যে বস এবং প্রভাবক, এটা তারা কিন্তু অক্ষুণ্ণ রেখেছে। আলটিমেটলি এটা কেউ কেউ কি করে নাই, কেউ কেউ এখান থেকে মানে হটায় নাই, বা এখান থেকে তারা যেটাকে বলে কোনো এম্বার করতে যায়নি, তারপরে বলতে পারেন যে তারা কোনো যেটাকে বলে বর্জনে যায়নি, যে আমরা তোমাকে বর্জন করলাম, এটা যায়নি। সো এটা একটা অন্যতম একটা উদাহরণ বলতে পারেন। তো এখানে এই ব্যাকডোর কূটনীতিতে যেটা হয় যে এখানে সুবিধা কি, সুবিধা হলো যে গভর্নমেন্ট নমনীয় থাকতে পারে, নমনীয় থাকতে পারে। নাম্বার 2 হলো সরকারের মনোভাব, সরকারের মনোভাব প্রকাশ পায় না, প্রকাশ পায় না। এটা অবশ্যই কিন্তু স্টেট অ্যাক্টরের মধ্যে হবে। ব্যাকডোর ডিপ্লোমেসি হলে স্টেট অ্যাক্টরের মধ্যে হয়, আর ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি যেটা যেটা আপনাদের 43rd BCS এ আসছে, এই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি কিন্তু নন স্টেট অ্যাক্টরের মধ্যে হয়। ব্যাক চ্যানেলটা হয় নন স্টেট অ্যাক্টরের মধ্যে, এবং এখানে নন স্টেট অ্যাক্টর কনসিকুয়েন্স একই, ঘটনাও এক। এখানে স্টেট অ্যাক্টরের প্রাধান্য থাকে আর এখানে নন স্টেট অ্যাক্টরের প্রাধান্য থাকে। এখানে প্রাইভেট সেক্টরের, প্রাইভেট অ্যান্ড বিজনেস সেক্টর, এই বিজনেস সেক্টর এর উদ্যোগ থাকে। আমি আসবো এখানে ব্যাক চ্যানেলে, জাস্ট এখানে বললাম যে এটা স্টেট অ্যাক্টরের মধ্যে হবে। অর্থাৎ সুবিধা হলো গভর্নমেন্ট নমনীয় থাকতে পারে, সরকারের মনোভাব প্রকাশ পায় না, এবং এখানে পক্ষসমূহ লাভবান হতে পারে, পক্ষসমূহ লাভবান হতে পারে। ধরেন এটা বললো আজকে, ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বেইজিং সম্পর্কে জানতে চাইলো, তিনি এখানে বেইজিং সম্পর্কে কি সেটা প্রকাশ করলো না, মানে বললো না। কিন্তু এখানে ভারতকে তিনি বললেন যে আমরা বেইজিংকে আমরা বর্জন করব এই 2024-25 অর্থ বছরে, আপনারা 24-25 অর্থ বছরে আমাদেরকে কি দিবেন। এবং সেখানে ওরা আমাদের কাছে কিছু দিল, ওরা আমরা চীনকে একটা প্রতিশ্রুতি দিয়ে আসলো যে আমরা চীনকে এটা দেব না। এই যে এই বিষয়টা, এটা কিন্তু প্রকাশ হয় নাই, এটা গোপনে একটা নেগোসিয়েশন হয়েছে। এইটাই হলো বেসিক্যালি যে এখন দেখেন প্রধানমন্ত্রী কি বলবে। এখানে তো একটা জিনিস এপিয়ারেন্স রিয়েলিটি ভিন্ন থাকতে হবে, গ্যাপ থাকতে হবে। এখানে প্রধানমন্ত্রী যেটা বলবে সেটা বলবে যে চায়না সে একটি ভিন্ন কান্ট্রি, ভিন্ন একটা দেশ, এবং চায়নার সাথে আমাদের বহুদিনের সম্পর্ক এবং এটা আমাদের ঐতিহাসিক সম্পর্ক। আমরা চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে আছি, তো চীনের সাথে যেরকমের সম্পর্ক থাকে ভারতের সাথে নিশ্চয়ই সেরকম সম্পর্ক থাকবে না। আমরা উভয়কে নিয়ে চলতেছে এবং উই আর ফলোইং নন ইনহেরেন্ট ডিপ্লোমেসি। সো এখানে আমাদের আসলে কোনো কিছু মানে প্রাধান্য দেওয়ার কিছু নাই। মিডিয়াকে এটা বললো, বাট ইন্ডিয়াকে বোঝালো যে আমি বেইজিংকে ছেড়ে দিচ্ছি, আপনি আমাকে এটা দেন। এই যে এইটাই হলো ব্যাকডোর ডিপ্লোমেসি। তাহলে পক্ষসমূহ লাভবান হতে পারে। লাস্ট যেটা সেটা হলো বাস্তবায়নে চাপ থাকে না, অর্থাৎ সিদ্ধান্ত বাস্তবায়নে জনগণ বা মিডিয়ার চাপ থাকে না, জনগণ বা মিডিয়ার চাপ থাকে না। এখন একটা বিষয় হলো যে সুবিধা এটা পাইছে, কিন্তু অসুবিধা কি? এখানে অসুবিধা অনেক, অসুবিধা আছে এখানে। অসুবিধা যেমন সিদ্ধান্ত জনবান্ধব নাও হতে পারে, সিদ্ধান্ত জনবান্ধব নাও হতে পারে। নাম্বার 2, সরকারের স্বার্থ হাসিল হতে পারে, সরকারের স্বার্থ হাসিল হতে পারে, সরকারের স্বার্থ হাসিল হতে পারে। পক্ষসমূহের মিত্রদের মধ্যে, পক্ষসমূহের মিত্রদের মধ্যে সংঘাত হতে পারে। যেমন এটা একটা মেসেজ, ধরেন এখন ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছে, এবং এখানে ইরান ইসরায়েল অ্যাটাক করেছে। এটা জাস্ট ধরেন একটা ডিসগাইজ হতে পারে, বা হতে পারে একটা যে এপিয়ারেন্স যে আমি তোমাকে অ্যাটাক করব, তুমি জাস্ট তোমার প্রতিরক্ষাকে ঠিক রাখবে। আমি বলতেছি না যে ইরান আসলে ইসরায়েলকে জানিয়ে যে আক্রমণ করেছে, এটা না।
ধরেন এখানে আক্রমণ করলো, ইসরায়েল জাস্ট ওখান থেকে তার সেফ গার্ড নিয়ে নিল, সে তার ডিফেন্স করে ফেললো। এখন কি হলো, ইসরায়েল ইরানের মধ্যে ঝামেলা, দেন ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ হয়ে গেল, ইরানের পক্ষে রাশিয়া ইনভলভ হয়ে গেল, তাহলে মৃতদের মধ্যে সংঘাত হওয়ার আশঙ্কা থাকে। তাহলে এটা হলো ব্যাক চ্যানেল ব্যাকডোর ডিপ্লোমেসি। আর ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি যেটা, এটা নন স্টেট অ্যাক্টরদের মধ্যে হবে, প্রাইভেট এবং বিজনেস সেক্টরের মধ্যে একটা চাপ থাকে, তারা উদ্যোগ নিয়ে থাকে। যেমন দেখেন এখানে ব্যাক চ্যানেল যেটা, ধরেন গভর্নমেন্ট নেলসন ম্যান্ডেলাকে ছাড়বে না, দক্ষিণ আফ্রিকার ধরেন নেলসন ম্যান্ডেলাকে গভর্নমেন্ট ছাড়বে না, আর জনগণ তারা কি করবে, তারা হলো ব্লকেট দিয়ে রাখবে, তারা হলো গভর্নমেন্টকে তারা মানে তাদের কাজকর্মকে তারা মানে বাধা সৃষ্টি করবে, অর্থাৎ তারা অবরোধ দিবে, হরতাল দিবে, তারা ভাঙচুর করবে, বিক্ষোভ করবে। এখন দেখেন এর ফলে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, প্রাইভেট সেক্টর বা হলো ধরেন আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আলটিমেটলি কি করবে, ওরা পুশিং করবে যে তোমরা আসলে প্রবলেমটা সলভ করে ফেলো। ধরেন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দুই দেশের মধ্যে ঝামেলা হবে, এখানে কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনের বা প্রাইভেট অর্গান বা নন স্টেট অ্যাক্টরের একটা প্রাধান্য থাকবে, সেটা বলা হয়েছে। যেমন আর একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনার যে বিষয়টা হলো যে ধরেন একটা অনুষ্ঠানে ধরেন দেখা গেল যে সৌরভ গাঙ্গুলি এবং হলো মাশরাফি দুজনকে ইনভাইট করলো। তো সৌরভ গাঙ্গুলি এবং মাশরাফি দুজন কিন্তু নন স্টেট অ্যাক্টর, মাশরাফি তখন এমপি, মাশরাফিকে বাদ দেয়, মাশরাফি ছাড়া তো সৌরভ গাঙ্গুলির লেভেলে তো বাংলাদেশে কেউ নাই। ধরেন আপনার সৌরভ গাঙ্গুলি আর হলো ধরেন শহীদ আফ্রিদি, পাকিস্তানের শহীদ আফ্রিদি, এবং এই দুইজন হলো তারা দেখা গেল যে একটা অনুষ্ঠানে গেল দুবাইতে, সেখানে ধরেন একটা হলো যে ধরেন একটা কোমল পানীয় একটা উৎসবের মানে একটা মোড়ক উন্মোচন হলো বা একটা উদ্বোধন হলো, সেখানে সৌরভ গাঙ্গুলি এবং শহীদ আফ্রিদি তারা ওখানে বৈঠক করলো, এবং বৈঠক করে তারা ওখানে গেল কি করতে, গেল একটা কোমল পানীয় উদ্বোধন করতে। কিন্তু দুইজন আলোচনা করলো যে আসলে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি যে দুই দেশের মধ্যে যে সমস্যাটা হচ্ছে যে ধরেন পুলওয়ামা সংকট হচ্ছে বা ধরেন কাশ্মীর সংকট হচ্ছে, সংকট নিয়ে আমরা একটু এইভাবে করতে পারি। দুই দেশের প্রতিনিধি যে আমাকে ইমরান খান তো নওয়াজ শরীফ এটা বলছেন, বা পারভেজ নওয়াজ এটা বলছেন, আর উনি বলছেন যে আমাকে নরেন্দ্র মোদী এটা বলছেন। সো এই যে নন স্টেট অ্যাক্টরের মধ্যে যে এই যে কমিউনিকেশনটা, এটা হলো ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিটাও এটাও গোপনে হয়, এটাও এক রকমের দেখাবে আর এক রকমের, কিন্তু এখানে জাস্ট প্রাধান্য থাকবে হলো নন স্টেট অ্যাক্টরের, এখানে থাকবে স্টেট অ্যাক্টরের। দুইটার বেসিক কিন্তু অনেকটাই সেম। এখানেও এপিআরএস রেটের মধ্যে পার্থক্য থাকবে, এখানেও এপিএস রেটের মধ্যে একটা গ্যাপ থাকবে। এখানে সরাসরি সরকার জড়িত থাকবে, ওখানে হলো অন্য একটা চ্যানেল জাস্ট প্রবলেমটাকে, কনফ্লিক্টটাকে পেসিমিস্ট করার জন্য তারা কাজ করবে। এরা জাস্ট হলো কনফ্লিক্টকে তারা সলিউশন দিবে, কনফ্লিক্ট সলিউশনে কাজ করবে, কনফ্লিক্ট সলিউশনে কাজ করবে। কালকে গেছিলাম আমার স্ট্যান্ড কিনতে, স্ট্যান্ড শুক্রবার বন্ধ আর সকালে খুলে নেয়, স্ট্যান্ডটা খুব নড়বড়ে হয়ে গেছে, দৌড়দৌড়ি করে। ওকে, 44 BCS এ আসছে ব্যাক চ্যানেল ব্যাকডোর ডিপ্লোমেসি। ওপেন ডোর মানে বাণিজ্যের সাথে জড়িত, ক্লোজ ডোর হলো যে অভিবাসী নিয়ন্ত্রণের সাথে জড়িত, অভিবাসী। এখন একটা বিষয় চলে আসে যেটা হলো এমিগ্র্যান্ট, আর একটা হলো ইমিগ্র্যান্ট, আর একটা হলো মাইগ্র্যান্ট। এই তিনটার মধ্যে পার্থক্য কি আসলে? এমিগ্র্যান্ট হলো প্রবাসীদেরকে নিজ দেশে এমিগ্র্যান্ট বলা হয়। প্রবাসীদেরকে নিজ দেশে এমিগ্র্যান্ট বলা হয়। প্রবাসী ইংরেজি কিন্তু এক্সপাট্রিয়েট, প্রবাসী মানে এক্সপাট্রিয়েট, অর্থাৎ আমার দেশের জনগণ, অর্থাৎ এটা যে বাংলাদেশি কোন জনগণকে
বাংলাদেশি জনগণকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগণ যুক্তরাষ্ট্রে বসবাস করলে বাংলাদেশ থেকে তাদেরকে এমিগ্রেন্ট বলে। বাংলাদেশের জনগণ যদি যুক্তরাষ্ট্রে যায়, বসবাস করে এবং যুক্তরাষ্ট্রে বসবাস করলে বাংলাদেশ থেকে তাদেরকে এমিগ্রেন্ট বলা হবে। ইমিগ্রেন্ট এটা হলো অভিবাসী, ইমিগ্রেন্ট অভিবাসী, এটাও অভিবাসী, মাইগ্রেন্ট অভিবাসী, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে নিজ দেশে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশিদের ইমিগ্রেন্ট বলা হয়। অর্থাৎ বাংলাদেশি কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলে যুক্তরাষ্ট্র তাদেরকে ইমিগ্রেন্ট বলে। মাইগ্রেন্ট হলো নিজ দেশে অস্থায়ীভাবে বসবাস করতে আসা নাগরিকদের মাইগ্রেন্ট বলে। নিজ দেশে অস্থায়ীভাবে বসবাস করতে আসা নাগরিকদের মাইগ্রেন্ট বলে। অস্থায়ীভাবে বসবাস করতে আসা নাগরিকদের মাইগ্রেন্ট বলে। যেমন বাংলাদেশি কেউ যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস করলে ইউএসএ বা যুক্তরাষ্ট্র তাদেরকে মাইগ্রেন্ট বলে। ক্লিয়ার? অভিবাসী দুইটাই, তবে একটা হলো আরেকটা আছে নন রেসিডেন্ট বলা হয়। নন রেসিডেন্ট বা অনাবাসী, এটা আবার কাদেরকে বলা হয়? নন রেসিডেন্ট অনাবাসী এটা হলো যদি কেউ নিজ দেশের নাগরিকত্ব বংশ, অর্থাৎ এক দেশে বংশ, অন্য দেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব, অন্য দেশের নাগরিকত্ব, এরা হলো নন রেসিডেন্ট। যেমন দেখেন আনোয়ার চৌধুরী, তিনি ব্রিটিশ হাই কমিশনার ছিলেন, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল সিলেটে। রুশনারা আলী, তার পৈতৃক নিবাস সিলেটে, সে লন্ডনের এমপি। টিউলিপ সিদ্দিকী, তিনি পৈতৃক নিবাস বাংলাদেশে নরসিংদীতে, কিন্তু সে বসবাস করে হলো লন্ডনে স্থায়ী বসবাস করে। আলী রিয়াজ বাংলাদেশে পৈতৃক নিবাস, সে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তো বেসিক্যালি এরা হলো নন রেসিডেন্ট। এদের নাগরিকত্বই ওই দেশের, শুধু আমাদের বংশটাই আছে এখানে, জাস্ট আমাদের তারা পরিচয় দেয় যে আমরা একসময় বাংলাদেশে ছিলাম। এটা বাংলাদেশ তার নাগরিক না। যেমন আপনার আইরিন খান, তিনি বাংলাদেশের নাগরিক না, কিন্তু সে ব্রিটিশ নাগরিক। আরেকটা বিষয় আছে যে যেটাকে বলে আপনার অভিবাসী, এটাই আদিবাসী একটা আছে, আদিবাসী এবং হলো ট্রাইব। আদিবাসীদের ট্রাইব যেটা, সেটা হলো বেসিক্যালি তারা এক দেশে আদিবাস, অন্য দেশে ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে বসবাস, এটা হলো ট্রাইব বা উপজাতি। এটা পরীক্ষা আসে না, এই টার্মটা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির জন্য
খুব খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্লাসে অনলাইন। দেখেন 44 BCS এ দেখলে আমরা কি আসছে, 43rd BCS এ যাই। 43rd BCS এ আসছে কূটনীতির বিভিন্ন স্তর। কূটনীতির বিভিন্ন স্তর মানে বেসিক্যালি এটা হলো ট্র্যাক ডিপ্লোমেসি। ট্র্যাক ডিপ্লোমেসি, এই ট্র্যাক ডিপ্লোমেসি মানে কোন কোন ট্র্যাকে কূটনীতিগুলো বাস্তবায়ন হয়ে থাকে। তো আপনি যদি ধরেন যে ট্র্যাক অন ডিপ্লোমেসি, এটা বেসিক্যালি গভর্নমেন্টের অর্থাৎ সরকারি পর্যায়ে যখন কূটনীতি হয় তখন সেটা হবে ট্র্যাক অন ডিপ্লোমেসি। আপনাদের কোনো কমেন্ট নাই? স্যার কনসুলার কনসুলেট কি সেম? কনসুলেট তো অফিসের নাম, তাহলে রোহিঙ্গা জনগোষ্ঠীকে কি বলবো? ওরা তো রাষ্ট্রহীন জনগোষ্ঠী, ওরা তো মানে স্টেটলেস পিপল। স্যার কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপ্লোমেসি নিয়ে যদি একটু বলতে। আমি পারি না ভাই, সত্যি কথা আমি পারি না। কৃত্রিম বুদ্ধিমত্তা আমি কিছু বুঝি না, আমি এগুলো কম বুঝি। সরি ভাই, এটা নিয়ে আমার কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপ্লোমেসি কি পরীক্ষা আসছে নাকি গতবার? কৃত্রিম বুদ্ধিমত্তা কি একটা পেছানো প্রশ্ন আসছিল গতবার। ওকে, আচ্ছা এবারে দেখি ট্র্যাক ডিপ্লোমেসি। ট্র্যাক ওয়ান হলো যেটা হলো এখানে মনে রাখবেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা জি টু জি। যেমন ধরেন আপনার PM টু PM বা FM, ফরেন মিনিস্টার টু ফরেন মিনিস্টার। এই ফরেন মিনিস্টার টু ফরেন মিনিস্টার ডিপ্লোমেসি হলো ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। ট্র্যাক টু ডিপ্লোমেসি, এটা হলো নন স্টেট অ্যাক্টর, ডিপ্লোমেসি। নন স্টেট অ্যাক্টর ডিপ্লোমেসি যেমন ধরেন আপনার দু দেশের মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে যখন আলোচনা চলবে, এখন আলোচনায় দেখেন আপনার এমন হতে পারে ধরেন TIB ভার্সেস TII, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ ইন্ডিয়া। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অফ ইন্ডিয়া, তাদের মধ্যে নেগোসিয়েশন হলে সেটা হবে আপনার ট্র্যাক টু ডিপ্লোমেসি। ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি, এটা বেসিক্যালি হলো থার্ড পার্টি মিডিয়া, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে, তৃতীয় পক্ষের মধ্যস্থতা যখন সমাধান হয় তখন এটা থার্ড পার্টি মিডিয়া, ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। এটা থার্ড পার্টি মিডিয়া বলতে বোঝায় বেসিক্যালি যেমন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এরা যদি কোনো প্রবলেম সলভ করতে আসে বা অন্য কেউ, যেমন ধরেন আপনার বাংলাদেশ ধরেন রোহিঙ্গা সমাধানে চীন আসলো, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন মধ্যস্থতা করলো, এটা হবে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। ট্র্যাক ফোর ডিপ্লোমেসি হলো এগুলো প্রাইভেট সিটিজেনের মধ্যে যদি কোনো সম্পর্ক, এটা ওয়ান কাইন্ড অফ ট্র্যাক টু এর সাথে ইন্টার রিলেটেড, মানে যখন স্পেসিফিক ভাবে কোনো পার্সন এখানে জড়িত হবে তখন সেটা হবে আপনার ট্র্যাক ফোর ডিপ্লোমেসি। প্রাইভেট সিটিজেন ধরেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্সেস হলো আপনার অমর্ত্য সেন, এই দুজনের মধ্যে ডিপ্লোমেসি হলে সেটা হবে আসলে ট্র্যাক ফোর ডিপ্লোমেসি। ট্র্যাক ফাইভ ডিপ্লোমেসি, এটা হলো রিসার্চ কোন ইনস্টিটিউট আর এডুকেশন ইনস্টিটিউট, অর্থাৎ শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে রিসার্চ আর এডুকেশন, শিক্ষা গবেষণা সংক্রান্ত
যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ডিপ্লোমেসি হলে সেটা হবে ট্র্যাক 5 ডিপ্লোমেসি। ট্র্যাক 6 ডিপ্লোমেসি হলো পিস অ্যাক্টিভিটিস, শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো কর্মসূচি থাকলে সেটা হবে ট্র্যাক 6 ডিপ্লোমেসি। কিন্তু পরীক্ষায় আসে নাই এখন পর্যন্ত। ট্র্যাক 7 এই ডিপ্লোমেসি হলো রিলিজিয়ন, যেমন ওয়াইসির মাধ্যমে যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্থাপিত হলো, এটা হলো ট্র্যাক 7 ডিপ্লোমেসি। ট্র্যাক 8 ডিপ্লোমেসি যেটা, সেটা হলো ফান্ডিং এর উপর ডিপেন্ড করে। ট্র্যাক 8 ডিপ্লোমেসি এটা হলো ফান্ডিং। কোন ক্ষেত্রে যদি কেউ ফান্ডিং করে কোনো বিষয়ে বা কোনো সেক্টরে, তখন সেটা ট্র্যাক 8 ডিপ্লোমেসি হবে। বেসিক্যালি এখন পরীক্ষায় এ পর্যন্ত আসে, 1 2 3 এ পর্যন্ত আসে। আর এছাড়া এই ট্র্যাকের মধ্যে আর দুইটা কনসেপ্ট আছে। এই ট্র্যাকের মধ্যে আর দুইটা কনসেপ্ট পরীক্ষায় থাকে। যেমন একটা আছে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি এটা হলো যে কোনো দুটি বা তার বেশি ট্র্যাক এর কূটনীতি। যদি দুটি ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 বা ট্র্যাক 1 এবং ট্র্যাক 3 একই সাথে কাজ করে, বা ট্র্যাক 4 ট্র্যাক 5 এরা যদি কাজ করে, এই দুটি বা তার বেশি ট্র্যাক একসাথে যদি কোনো কূটনীতি প্রয়োগ করে, তখন তাকে বলা হয় মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি এটা ভিন্ন। আবার সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি এটা হলো যে শক্তিশালী রাষ্ট্রের সাথে দুর্বল রাষ্ট্রের কূটনীতি। শক্তিশালী রাষ্ট্রের সাথে দুর্বল রাষ্ট্রের কূটনীতি। শক্তিশালী রাষ্ট্রের সাথে দুর্বল রাষ্ট্রের কূটনীতি, সেটাকে বলা হয় সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি। এবং এখানে যদি ইউএসএ ভার্সেস যদি নেপালের কূটনীতি হয়, এবং সেখানে কূটনীতিটাকে সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি বলা যায়। আচ্ছা, শক্তিশালী রাষ্ট্রের দুর্বল রাষ্ট্রের কূটনীতিটা হবে সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি। এরপর আরেকটা হলো যে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, দ্বৈত ট্র্যাক কূটনীতি। ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি হলো প্রেসার প্লাস নেগোসিয়েশন। প্রেসার প্লাস নেগোসিয়েশন। প্রেসার প্লাস নেগোসিয়েশন এটা যদি হয়, তাহলে সেটা হবে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। আপনি একটা আপনার কোনো ইচ্ছা বাস্তবায়নের জন্য বা কোনো ডিমান্ড চাওয়ার জন্য আপনি একই সাথে কি করলেন, প্রতিপক্ষকে প্রেসার দিলেন এবং সাথে সাথে সেটি আপনি আলোচনাও করলেন। এটাকে প্রেসার প্লাস নেগোসিয়েশনে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি বলে। এবং এই কনসেপ্টের পরীক্ষা আসছিল 2016-এ, 16 বা 17-এ পরীক্ষা হয়েছিল। আর 2015-এ একটা চুক্তি হয়েছিল আপনার জেসিপিওএ, অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, ইরান এবং হলো P5+1 এর মধ্যে পরমাণু সহযোগিতা চুক্তি। এই ইরান এবং হলো অন্যান্য পক্ষের মধ্যে যে চুক্তিটা হয়েছিল, সেটা জেসিপিও। ওই চুক্তির মধ্যে ইউএসএ ইরানকে রাজি করানোর জন্য একই সাথে তিনি কি করছেন, প্রেসার দিয়েছেন। অর্থাৎ পারস্য উপসাগরে মার্কিন নৌবহর বৃদ্ধি করে এবং নৌবহর প্রেরণ করে, একই সাথে আলোচনাও করে, এবং এর মাধ্যমে ইরানকে বশতা স্বীকার করানো হয়। এবং কোন ক্ষেত্রে যদি প্রেসার প্লাস নেগোসিয়েশন দেওয়া হয় যে সেন্ট মার্টিনে জাহাজ নিয়ে এসে বাংলাদেশকে বলে ট্রানজিট দাও, এটাকে বলা হবে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, প্রেসার প্লাস নেগোসিয়েশন। আর যদি শুধু প্রেসার থাকে, কোন ক্ষেত্রে যদি শুধু প্রেসার থাকে যে সে ভয় দেখাবে, যেমন সেন্ট মার্টিনে এখানে যুদ্ধ জাহাজ পাঠাই দিচ্ছে, শুধু জাহাজ গুড়গুড় করে, এবং সেক্ষেত্রে এখানে সামরিক মহড়া পাঠাচ্ছে, অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, এইটা হবে গানবোট ডিপ্লোমেসি। অনলি প্রেসার যখন থাকে, তখন তাকে বলা হয় গানবোট ডিপ্লোমেসি। অর্থাৎ প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, প্রতিপক্ষকে ভীতি সঞ্চার করার জন্য, প্রতিপক্ষকে নিজের সেকেন্ড স্ট্যাক ক্যাপাবিলিটি শো করার জন্য
যেই কূটনীতি প্রয়োগ করা হয় তাকে বলা হয় গানবোট ডিপ্লোমেসি। প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, প্রতিপক্ষকে মানে বশ্যতা স্বীকার করানোর জন্য যে পলিসিটা অ্যাপ্লাই করা হয় তাকে বলা হয় গানবোট ডিপ্লোমেসি। শুধু প্রেশার থাকলে গানবোট ডিপ্লোমেসি, প্রেশার প্লাস নেগোসিয়েশন থাকলে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, একই সাথে দুটি ট্র্যাক কাজ করলে মাল্টি ট্র্যাক, আর একটি শক্তিশালী রাষ্ট্রের সাথে দুর্বল রাষ্ট্রের কূটনীতি হলে সেকেন্ড ট্র্যাক, আর ট্র্যাক 2 হলো মানে নন স্টেট অ্যাক্টরদের মধ্যে হবে। ট্র্যাক অন হলো যে ট্র্যাক অন হলো গভর্নমেন্টের কূটনীতি থাকবে। আর ট্র্যাক 3 যেটা থার্ড পার্টি কোনো সমস্যা সমাধানে যদি মধ্যস্থতা করতে এগিয়ে এসে তাকে বলা হবে যে ট্র্যাক 3 ডিপ্লোমেসি। তৃতীয় কোনো পক্ষ এসে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করবে, সেটাকে বলা হবে ট্র্যাক 3 ডিপ্লোমেসি। এখন দেখেন ট্র্যাক 3 ডিপ্লোমেসির সাথে একটা রিলেশন আছে। ট্র্যাক 3 ডিপ্লোমেসির সাথে একটা রিলেশন আছে, সেটা হলো যে এই যে মধ্যস্থতা করতে আসে এটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিপ্লোমেসি। প্রিভেন্টিভ ডিপ্লোমেসি হলো প্রতিরোধমূলক কূটনীতি। প্রতিরোধমূলক কূটনীতি হলো বেসিক্যালি তারা সংকট সমাধানে কাজ করবে। সংকট সমাধানে যখন সংকট থাকবে, সংকটকালীন মুহূর্ত থাকবে, যাতে কনফ্লিক্টে না জড়ায় সেই জন্য যেই পলিসিটা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে হয় তখন তাকে বলা হয় বেসিক্যালি প্রিভেন্টিভ ডিপ্লোমেসি। প্রিভেন্টিভ ডিপ্লোমেসিটা গুরুত্বপূর্ণ, এটা কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় আসে নাই। পরীক্ষায় বেশ কয়েকটা বার পরীক্ষা আসে নাই। প্রিভেন্টিভ ডিপ্লোমেসির এর উদ্দেশ্য যেটা, সেটা হলো যে পক্ষসমূহের মধ্যে বিরোধ রোধ করা, বিদ্যমান বিরোধকে যাতে মানে দ্বন্দ্বের দিকে ঠেলে না দেয় সেটাকে বিরত রাখা, অর্থাৎ পক্ষসমূহের মধ্যে বিরোধ রোধ করা। তারপরে হলো যে এটা যেন স্প্রেডিং না হয় সেটা করা, এবং আরেকটা হলো যে এই বিরোধ যেন একেবারে সরাসরি কনফ্লিক্টে বা সংঘাতে না জড়ায় সেই জিনিসটা, এটা হলো উদ্দেশ্য প্রিভেন্টিভ ডিপ্লোমেসি। আর এই প্রিভেন্টিভ ডিপ্লোমেসি এর কয়েকটা বিষয় আছে, মানে কয়েকটা স্টেপ আছে। এর স্টেপ 1 হলো কি কনফ্লিক্ট অ্যানালাইসিস করবে, তারপর প্ল্যানিং দিবে, প্ল্যানিং ফর পিস, শান্তির জন্য কোনো প্ল্যান ঘোষণা করবে, গুড অফিস করে মধ্যস্থতা করবে, তারপর ডিপ্লোম্যাটিক অ্যাকশন গ্রহণ করবে। এরপরে হলো ডায়ালগ করবে। ডায়ালগ করার পর সাপোর্ট স্টেটের মধ্যে আনুষ্ঠানিকতা হবে। এরপরে হলো যে লিমিট দ্য স্প্রেড অফ কনফ্লিক্টটা লিমিট করবে, দেন হলো পিস ফর রেজুলেশন হবে। এরকমের কয়েকটা স্টেপ আছে। তো প্রিভেন্টিভ ডিপ্লোমেসি, আমি এখান থেকে যাই, ট্র্যাকের থেকে বের হই। ট্র্যাক নিয়ে কোনো কথা আছে কিনা? ট্র্যাক ডিপ্লোমেসি নিয়ে কোনো কথাবার্তা থাকলে বলেন। গানবোট ডিপ্লোমেসিকে হার্ড পাওয়ার ডিপ্লোমেসি বলা যায় কিনা? হার্ড পাওয়ার ডিপ্লোমেসিতে হলো আপনার দুইটা জিনিস থাকতে হবে, একটা ইকোনমিক, একটা হলো মিলিটারি। এই দুইটা নিয়ে যদি হয় তাহলে হার্ড পাওয়ার ডিপ্লোমেসি হবে। ইকোনমিক অর মিলিটারি কোনো মানে ডিপ্লোমেসি থাকলে সেটা হবে। কিন্তু গানবোট ডিপ্লোমেসির মধ্যে হার্ড পাওয়ার ডিপ্লোমেসিকে ইনক্লুড করা যায়, গানবোট ডিপ্লোমেসিকে হার্ড পাওয়ার ডিপ্লোমেসির মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। গানবোট ডিপ্লোমেসি কিন্তু শুধুমাত্র জাহাজ থাকবে তা না, যুদ্ধ থাকবে, জাহাজ থাকবে এবং বন্দুক থাকবে তাই না, এটাই কিন্তু গানবোট ডিপ্লোমেসি না। গানবোট ডিপ্লোমেসি হলো যে কোনো ধরনের প্রেশার দেয়, যে কোনো ধরনের প্রেশারই গানবোট ডিপ্লোমেসি। আপনি ধরেন আপনার যে শত্রু রাষ্ট্র, ধরেন আপনি কার সাথে সমস্যার সমাধান করেন, ধরেন আপনার মিয়ানমারের সাথে আপনার কনফ্লিক্ট। এখন মিয়ানমারের সাথে কনফ্লিক্ট হতে গিয়ে আপনি যদি চীনের সাথে কোনো সামরিক চুক্তি করেন, এটাও কিন্তু গানবোট ডিপ্লোমেসির অন্তর্ভুক্ত। আপনি যদি চীনের সাথে বাণিজ্য চুক্তি করেন এবং ধরেন আপনার রেলপথ ব্যবহার করে মিয়ানমারের রেলপথ ব্যবহার করে চায়না, আপনি বললেন যে এখন থেকে আমাদের রেলপথ ব্যবহার করবে এবং হলো চট্টগ্রাম পোর্ট ব্যবহার করবে চায়না। এই চায়নার সাথে আপনি এই চুক্তিটা করলেন, এটাও কিন্তু গানবোট ডিপ্লোমেসি। গানবোট ডিপ্লোমেসিতে একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন, এখানে যুদ্ধ জাহাজ থাকতে হবে এবং হলো গান থাকতে হবে এমন কোনো কথা না, যে কোনো ধরনের প্রেশারই হলো গানবোট ডিপ্লোমেসি। ক্লিয়ার? আর শুধু মিলিটারি পারপাসে যদি হয় তাহলে সেটা হবে কি
শুধু মিলিটারি, যেমন আপনি যুদ্ধ জাহাজ প্রেরণ করলেন, অস্ত্রের পরীক্ষা চালালেন, আপনি যৌথ সামরিক মহড়া চালালেন, এটা মিলিটারির সাথে রিলেটেড, এটাকে হার্ড পাওয়ার ডিপ্লোমেসি বলা যাবে, ঠিক আছে। কিন্তু গানবোট ডিপ্লোমেসি, এটাও গানবোট ডিপ্লোমেসি, আবার অন্য কোনো প্রেশার সেটাও কিন্তু গানবোট ডিপ্লোমেসি, অর্থাৎ এনিথিং প্রেশার ফ্রম এনিথিং, এবং দ্যাট উইল বি দ্য গানবোট ডিপ্লোমেসি। আর অনলি মিলিটারি স্টেপ অর ইকোনমিক স্টেপ, সেটা হলো হার্ড পাওয়ার ডিপ্লোমেসি, ঠিক আছে। এখন আমি যদি কোথায় ছিলাম, আচ্ছা, প্রিভেন্টিভ ডিপ্লোমেসি। না, প্রিভেন্টিভ ডিপ্লোমেসি হলো প্রতিরোধমূলক কূটনীতি। প্রিভেন্টিভ ডিপ্লোমেসি, প্রতিরোধমূলক কূটনীতি। এটা হলো যে মধ্যস্থতাকারী বা মধ্যস্থতাকারীগণ চাইবেন যাতে দ্বন্দ্ব সংঘাতে রূপ না নেয়, নিয়ে সমাধান হয়। এক্সাম্পল যদি ধরেন, ই.জি বা এক্সাম্পল ধরতে পারেন আপনি 2020 সালে রাশিয়ার প্রিভেন্টিভ ডিপ্লোমেসি এর মাধ্যমে নাগর্নো কারাবাখের দ্বন্দ্বের সমাধান চেষ্টা, এটা প্রিভেন্টিভ ডিপ্লোমেসির একটা উদাহরণ। এখন এই প্রিভেন্টিভ ডিপ্লোমেসির আসলে উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো 1 নম্বরে বিরোধ রোধ করা, পক্ষসমূহের বিরোধ রোধ করা, বিরোধ যেন সংঘাতে রূপ না নেয়। নাম্বার 3 হলো বিরোধ যেন বিস্তার না লাভ করে, এটা উদ্দেশ্য। প্রিভেন্টিভ ডিপ্লোমেসির উদ্দেশ্য এটা। আর এই প্রিভেন্টিভ ডিপ্লোমেসির স্টেপস, প্রিভেন্টিভ ডিপ্লোমেসির স্টেপ গুলো কি? স্টেপ হলো, প্রথমত হলো যে কনফ্লিক্ট অ্যানালাইসিস, প্ল্যানিং ফর পিস, বুডোপিস মানে মধ্যস্থতা করা। ডিপ্লোম্যাটিক অ্যাকশন, তারপর নেগোসিয়েশন, তারপরে সাপোর্ট স্টেটস, সাপোর্ট ফ্রম স্টেটস, or parties. Then হলো limit the spread of conflicts, finalities for resolution resolution for peace, অর্থাৎ 8-9টা স্টেপ। কনফ্লিক্ট অ্যানালাইসিস, তারপর হলো প্ল্যানিং ফর পিস, ডিপ্লোমেটিক, তারপর হলো গুড অফিস, তারপরে হলো
ডিপ্লোম্যাটিক অ্যাকশন, তারপর হলো নেগোসিয়েশন, সাপোর্ট ফ্রম দ্য স্টেটস আর পার্টিস, সাপোর্ট ফ্রম দ্য স্টেট আর পার্টিস, তারপর হলো লিমিট দ্য স্প্রেড অফ কনফ্লিক্ট, এন্ড ফাইনালি সেটা হলো রেজলিউশন ফর পিস। তো এই কয়েকটা স্টেপ, এটা হলো স্টেপস অফ প্রিভেন্টিভ ডিপ্লোমেসি। এবং প্রিভেন্টিভ ডিপ্লোমেসির উদাহরণ কিন্তু এখন অনেক আছে। আপনার দেখছেন যে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য কয়েকটা দেশ কিন্তু স্টেপ নিয়েছিল, যে মৌরিতানিয়া এবং হলো মৌরিতানিয়া আর একটা যেন মিশর মনে হয়, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব দিয়েছিল। তারপরে কাতারের চেষ্টা করেছিল, কাতার এবং মিশর চেষ্টা করেছিল, সরি কুয়েত এবং মিশর এটা চেষ্টা করেছিল। এগুলা কিন্তু প্রিভেন্টিভ ডিপ্লোমেসির মানে উদাহরণ। আবার দেখেন গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আছে কিন্তু, সেটা হলো 2021 সালে যখন যুদ্ধ হয়, তখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হওয়ার পরে যে ফুড গ্রেন ট্রিটিটা হয়, ফুড গ্রেন যে অ্যাকর্ডটা হয়, সেই ফুড গ্রেন অ্যাকর্ডে কিন্তু এখানে মধ্যস্থতা করছে টার্কি এবং ইউএন, তুরস্ক এবং ইউএন তারা মধ্যস্থতা করছে এবং কৃষ্ণ সাগর দিয়ে তাদের শস্য আমদানি রপ্তানি বা শস্য বাণিজ্য শুরু হয়েছে। তো এইটা কিন্তু আপনার প্রিভেন্টিভ ডিপ্লোমেসির একটা ভালো একটা উদাহরণ। এখন দেখি আমরা 43rd BCS এর কোশ্চেন গেল। আমরা এখান থেকে এইভাবেই যে ইম্পর্টেন্ট গুলো এখান থেকে বের হয়ে আসে। 43rd BCS এ কিন্তু ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি আসছে, যেটা আমরা আগে আলোচনা করছি। আর 43rd এ আরেকটা প্রশ্ন আসছিল, সেটা কিন্তু এখন দরকার নাই, এটা টিকা কূটনীতি আসছিল। 43rd ডিপ্লোমেসিতে টিকা কূটনীতি অর্থাৎ ভ্যাকসিন ডিপ্লোমেসি আসছে না। তো এখন কিন্তু ভ্যাকসিন ডিপ্লোমেসিটা কোনো গুরুত্ব এখন আর নাই, তখন গুরুত্বপূর্ণ ছিল। এখন গুরুত্বপূর্ণ বলতে পারে যে ডলার ডিপ্লোমেসি, যেটা মানে ডলার ডিপ্লোমেসি নামে কারেন্সি ডিপ্লোমেসি আসতে পারে। কারেন্সি ডিপ্লোমেসি এখনকার কনটেক্সটে কারেন্সি ডিপ্লোমেসি মানে ডলার ডিপ্লোমেসি না কেন, মানে পরীক্ষা আসলে আসবে এন্টি ডলার ডিপ্লোমেসি, কারণ ডলার ডিপ্লোমেসি নামে একটা ডিপ্লোমেসি ছিল 1947 to 2001, এবং এটা ট্রুম্যান ডক্ট্রিনের মধ্যে ছিল ডলার কূটনীতি, যে যুক্তরাষ্ট্রের একটা পলিসি ছিল যে আমরা যেসব দেশকে আমাদের দরকার বা বশ্যতা স্বীকার করতে হবে, সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে আমরা সাহায্য করব এবং তাদেরকে আমাদের বশ্যতা স্বীকার করাবো। তো 2001 সালে গিয়ে এই ডিপ্লোমেসিটা ভ্যানিশ করে দেয় জর্জ বুশ যখন প্রেসিডেন্ট ছিল, তখন দেখলো যে টুইন টাওয়ার অ্যাটাক হয়, এবং অ্যাটাক হওয়ার পর সে দেখলো যে যারা আমাদের সাহায্য নেয় তারাই দেখা যায় যে আমাদের বিরুদ্ধে অবস্থান করে, এবং তাদের ভাগ্য পরিবর্তন হয়নি, এবং তারা সাহায্য নিচ্ছে 47 সাল থেকে নিতেছে এবং 2001 পর্যন্ত তারা এখনো দাবিদার। তাহলে বেসিক্যালি তারা কি, তারা হলো ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্র, যে তারা অর্থনৈতিক সহায়তা নিয়েও তারা কি তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তারপরে তিনি ডলার ডিপ্লোমেসিটা ক্যান্সেল করে দেন এবং ওয়ার অন টেরর এমন একটা ডিপ্লোমেসি সে চালু করেন, অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নীতি চালু করেন। এবং সেখানে তিনি জর্জ বুশ বলে দেন 2001 সালে যে ইফ ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনিমি, তুমি হয়তো আমার বন্ধু নয়তো আমার শত্রু, তুমি আমার সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি সহায়তা পাবে, আর সন্ত্রাসের বিরুদ্ধে যদি অংশগ্রহণ না করো আমরা ধরে নেব তুমি সন্ত্রাসের পক্ষে, এবং দেন ইউ উইল বি আওয়ার এনিমি। তখন এইসব ঘোষণা করে এবং ডলার ডিপ্লোমেসি তখন শেষ হয়ে যায়। বেসিক্যালি এখন যেটা আসবে সেটা হলো এন্টি ডলার ডিপ্লোমেসি। এন্টি ডলার ডিপ্লোমেসির কনসেপ্টটা কি? এন্টি ডলার ডিপ্লোমেসি মানে হলো যে ডলারের একটা কৃত্রিম সংকট তৈরি করে রাখছে ফেডারেল রিজার্ভ ব্যাংক, এবং তারা নিজেদের দেখা গেছে যে নিজেদের ডলার ভ্যালু তারা নিজেরা মানে বিশেষ করে যারা গ্লোবাল ইন্টারেস্ট ভ্যালু তারা বাড়িয়ে দিয়েছে। ইন্টারেস্ট ভ্যালুটা যখন বাড়িয়ে দেয় ফেডারেল রিজার্ভ ব্যাংক, তখন কি হয়, ডলার সবাই তারা ওখানে রিজার্ভ রাখে এবং আলটিমেটলি ওখান থেকে সে অতিরিক্ত আয় করতে চায়, এবং অ্যাট দ্য সেম টাইম ইনফ্লোস এবং আউটফ্লোস ছিল না ইয়ার জন্য, করোনার এবং কোভিড এবং ওয়ারের কারণে। যুক্তরাষ্ট্রের এই পলিসিটা 2022 সালে যে গ্রহণ করে, এই পলিসিটা গ্লোবালি একটা ডলার সংকট তৈরি করে, এবং এই ডলার সংকট তৈরি করার ফলে বিভিন্ন দেশ তারা ডিভ্যালুয়েশন হয়ে যায়, মুদ্রা ডিভ্যালুয়েশন করে, ইনফ্লেশন হয়,
এবং গ্লোবাল ইনফ্লেশন দেখা দেয়। এবং গ্লোবাল ইনফ্লেশন শুধুমাত্র আমাদের না, এবং গ্লোবালি এখন দেখা যায় যে ইনফ্লেশন রেট 16 to 17%। এমনকি এসডিআর ভ্যালু যেটা ছিল, এসডিআর অন এসডিআর সমান সমান ছিল $1.12, এবং সেটা এখন চলে গেছে অন এসডিআর সমান সমান $1.35, এবং এটা এখন অনেক বেড়ে গেছে। আমরা যখন লোন নিয়েছিলাম আইএমএফ থেকে তখন 1.28 ছিল, এবং সেটা এখন $1.35 হয়ে গেছে। অর্থাৎ এসডিআর ভ্যালুটা, অর্থাৎ ডলার এগেনস্টে যে এসডিআর ভ্যালুটা অনেক হ্রাস পেয়েছে। আলটিমেটলি মানে এক কেজি সমান ডলারের ভ্যালুটা কমে গেছে, যার ফলে গ্লোবালি ডলারের এগেনস্টে একটা সোয়াপ কারেন্সি পলিসি গ্রহণ করতে যাচ্ছে সারা বিশ্ব। এই সোয়াপ কারেন্সি যেটা আমরা চ্যাপ্টার 6 এ পড়বো, সোয়াপ কারেন্সি হলো যে নিজ দেশের বা ডলারের বিপরীতে অন্য কোনো মুদ্রায় লেনদেন, এবং সেই জন্য এন্টি ডলার ডিপ্লোমেসি এখন গ্রহণ করেছে পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে বাংলাদেশ, ভারতও তারা কিন্তু ডলারে রুপিতে বাণিজ্য শুরু করছে 11 জুলাই 2023 থেকে। ব্রিক্স, তারা ব্রিক্স পে নামে একটা নতুন মুদ্রার আবির্ভাব করতে চাচ্ছে। আফ্রিকান ইউনিয়ন তারা ইকো নামে একটা মুদ্রা করতে চায়। তারপরে সুর নামে একটা মুদ্রা শুরু করেছে আর্জেন্টিনা, ব্রাজিল। তারপরে হলো রুবলের একটা আলাদা বলয় তৈরি হয়েছে। 109 কান্ট্রিজ তারা কিন্তু ইউয়ান মুদ্রা তারা কিন্তু রিসিভ করতেছে, ইউয়ানে তারা কিন্তু বাণিজ্য করতেছে বা ব্যবসা বাণিজ্য করতেছে ইউয়ান মুদ্রায়। আলটিমেটলি 19টা দেশ কিন্তু রুপিও তারা অ্যাকসেপ্ট করেছে, এবং অলমোস্ট 35 নেশন তারা কিন্তু রুবল তারা কিন্তু রিসিভ করেছে। তাহলে রুবল, রুপি এবং ইউয়ান তাদের একটা বলয় তৈরি হচ্ছে, এবং এট দ্য সেম টাইম সবাই সফট কারেন্সির দিকে একটা চেষ্টা করতেছে। এটাই অ্যান্টি ডলার একটা ডিপ্লোমেসি, এবং অ্যান্টি ডলার ডিপ্লোমেসির ফলে ডলারের লেনদেনটা কমে যাবে, এবং আলটিমেটলি অন্য মুদ্রা শক্তিশালী হলে ডলারের যে প্রভাব সেটা থেকে বের হয়ে আসার জন্যই এই অ্যান্টি ডলার ডিপ্লোমেসি গ্রহণ করতেছে। আই থিঙ্ক বুঝতে পারছেন, এবং এর মধ্যে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, অ্যান্টি ডলার ডিপ্লোমেসি, ডলার ডিপ্লোমেসি নামে একটা ডিপ্লোমেসি ছিল, সেটা ছিল অর্থনৈতিক সহায়তার মাধ্যমে মার্কিন ডলার সহায়তা করবে এবং তার মাধ্যমে ইউএসএ বসতা স্বীকার করবে। এবং দেখা গেল 2001 সালে যারা সহায়তা নিচ্ছে তারাই সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত, এবং তারাই যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলাচ্ছে, এবং তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারছে না। আলটিমেটলি 2001 সালে ডলার ডিপ্লোমেসি বাতিল করা হয়, এবং ওয়ার অন টেরর বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নীতি ঘোষণা করে 2001 সালে জর্জ ডব্লিউ বুশ। সেটা ভিন্ন প্রেক্ষাপট। এখন হলো যে সাম্প্রতিক সময়ে, অর্থাৎ নিউ নর্মাল পলিসি, অর্থাৎ কোভিডের পরবর্তী যেই নিউ নর্মাল চ্যালেঞ্জ, অর্থাৎ কোভিড পরবর্তী পৃথিবীতে ফিরে আসা। আজকের পত্রিকা দেখেন আপনি, 2019 সালে 1,06,00,000 পশু কোরবানি হয়েছে 2019 সালে, আর আজকে এই বছর কোরবানি হয়েছে 1,04,00,000, অর্থাৎ 2 লাখ পশু এই বছর কোরবানি কম হয়েছে। তার মানে আমরা কিন্তু চ্যালেঞ্জটাকে এখনো আমরা কিন্তু ফেস করতেছি, যে নিউ নর্মালে আমরা এখন আসতে পারি না, 19 সালের পর্যায়ে এখন আসতে পারি না। জনসংখ্যা বাড়ছে, আমাদের অর্থনীতি বাড়ছে, বাজেট বাড়ছে, আলটিমেটলি কি সক্ষমতা বাড়েনি, ক্রয় ক্ষমতা বাড়েনি। তো যার ফলে কোরবানির পশু যেটা ছিল 1,06,00,000 2019 সালে, এখন এটা 1,04,00,000, 4 লাখ পশু কোরবানি হয়েছে, মানে 2 লাখ পশু কোরবানি কম হয়েছে 19 সালের পর্যায়ে। তার মানে এই যে 19 সালের পর্যায়ে নিয়ে ফিরে আসা, এটা কি বলা নিউ নর্মাল চ্যালেঞ্জ। আরেকটা হলো যে ওয়ারের ফলে 2021 সালে যুদ্ধের ফলে মানে ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা 0.7% ইন্টারেস্ট বৃদ্ধি করে, এবং তার 0.7% অনেক। এই ইন্টারেস্ট বৃদ্ধির ফলে গ্লোবালি একটা ডলার ক্রাইসিস দেখা দেয়, ডলার সংকট দেখা দেয়। এবং এই ডলার সংকট যে দেখা দেয় এর একটা বড় প্রমাণ, এই প্রমাণ হলো যে 2019 সালে এক এসডিআর সমান ছিল $1.12, সেটা এখন এক এসডিআর সমান $1.35 হয়ে গেছে। তার মানে এটার ভ্যালুটা কমে যাওয়ার কারণে বোঝা যাচ্ছে যে আসলে ডলারের একটা ক্রাইসিস চলতেছে, এবং ডলারের রেটটা বেড়ে গেছে এসডিআর এগেইনস্টে। এখন ডলার রেট বেড়ে গেছে, আমি খালি কমাচ্ছে বলতেছি। এখন 1.35 হয়ে গেছে। এর কারণে আসলে ডলার সংকট তৈরি হওয়ার কারণে বিভিন্ন দেশ তারা সোয়াপ কারেন্সি পলিসি গ্রহণ করতেছে, সোয়াপ কারেন্সি অথবা এন্টি ডলার পলিসি গ্রহণ করতেছে, এন্টি ডলার পলিসি গ্রহণ করতেছে। এবং তার একটি উদাহরণ যদি বলেন, সেই উদাহরণগুলো কি কি, যে বিডি ইন্ডিয়া তারা রুপিতে বাণিজ্য শুরু করে। রুপিতে বাণিজ্য হলো 11 জুলাই 2023,
আর রুপি 19 কান্ট্রিজ তারা রিসিভ করেছে। ইউয়ান যেটাকে রেনমিনবি বলা হয়, রেনমিনবি আসলে মুদ্রার নামে এটা ছোট হাতের হয়, বড় হাতের হয় না। রেনমিনবি যেটা চীনের ইউয়ান, রেনমিনবি চীনের মুদ্রার নাম ইউয়ান এবং এটাকে গ্লোবালি বলা হয় রেনমিনবি। এটা 109 কান্ট্রিজ তারা রিসিভ করেছেন। রুবল, এই রুবল যেটা সেটা গ্রহণ করেছে 35 ন্যাশনস প্লাস, এবং এরা কিন্তু এই $80 পলিসি গ্রহণ করতেছে। আফ্রিকান ইউনিয়ন তারা ইকো নামে একটা মুদ্রা চালু করতেছে। তারপর আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা প্লাস ব্রাজিল তারা হলো যে সুর নামে একটা মুদ্রা চালু করবে। তারপরে হলো সুর নামে মুদ্রা চালু করবে আর্জেন্টিনা ব্রাজিল। ব্রিক্স পে নামে একটা মুদ্রা চালু করবে, ব্রিক্স পে এই মুদ্রা চালু করবে ব্রিক্স। এরকমের নেগোসিয়েশন গুলো বা এরকমের আলোচনা গুলো, এগুলো হলো আপনার $80 ডিপ্লোমেসির একটা উদাহরণ। ওকে, তাহলে বর্তমানে কনসেপ্টে $80 ডিপ্লোমেসিটা ইম্পর্টেন্ট, কারণ ভ্যাকসিন ডিপ্লোমেসি এখন ইম্পর্টেন্ট নাই বা ইম্পর্টেন্স নাই। আপনারা ক্লাস আসলে করেন, পরে কি ক্লাস করে আসলে এরকমেরই সবাই। 41st BCS একটা প্রশ্ন আসছে যে মানবিক হস্তক্ষেপ, মানবিক হস্তক্ষেপ, মানবিক হস্তক্ষেপ। দেখেন, মানবিক হস্তক্ষেপ হলো হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। হস্তক্ষেপ সম্পর্কে গতকালকে আপনাদেরকে আমি বলছিলাম যে হস্তক্ষেপ দুটি ঘটনায় হস্তক্ষেপ হবে না। একটা হলো গৃহযুদ্ধের সময় যদি সরকারকে কেউ সহযোগিতা করে, আর একটা জিনিস হলো যে সরকার যদি কারো সহযোগিতা চায়, তো এই সময় কি হবে না, মানে এটা হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে না। কিন্তু হিউম্যানিটেরিয়ান একটা ইন্টারভেনশন আছে, মানবিক হস্তক্ষেপের কথাটা কিন্তু আছে। হস্তক্ষেপ এবছর গুরুত্বপূর্ণ, মানবিক হস্তক্ষেপ ওই সময় গুরুত্বপূর্ণ ছিল বিকজ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তখন কিন্তু দেখছেন যে হিউম্যানিটেরিয়ান করিডর হয়েছিল, হিউম্যানিটেরিয়ান করিডর অর্থাৎ মানব করিডর, মানবিক করিডর, অর্থাৎ রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হবে এবং এই যুদ্ধের ফলে 10টি সীমান্ত খুলে দেওয়া হয়, যে যেখানে নিরাপদ মনে করে সেখানে চলে যাবে। রাশিয়ার জনগণ ইউক্রেনে যাবে, ইউক্রেনের জনগণ রাশিয়া যাবে, এবং 10টি তারা করিডর খুলে দেয়, অর্থাৎ বেসামরিক জনগণের জন্য, সামরিক না, এই বেসামরিক করিডর রাখা হয়, এবং এটা মানবিক হস্তক্ষেপের একটা স্টেপ। আরেকটা বিষয় হলো যে ধরেন রোহিঙ্গাদেরকে ইরা মারতেছে, রাশিয়া মারতেছে, মিয়ানমার মারতেছে, এবং তারা বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশ যদি তাদেরকে ফেরত পাঠাতো, লিগালি তারা পারতো যে আমার ভূমিতে আমি ঢুকে দেবো না, কিন্তু সে কিন্তু তার বাংলাদেশ কিন্তু তার বর্ডার খুলে দিচ্ছে। এটা কিন্তু একটা মানবিক হস্তক্ষেপের অন্তর্ভুক্ত। এই মানবিক হস্তক্ষেপ সম্পর্কে বলা আছে ইউএন চার্টারে, ইউএন চার্টারের চ্যাপ্টার 7 বলা আছে মানবিক হস্তক্ষেপ সম্পর্কে। মানবিক হস্তক্ষেপ বেসিক্যালি হলো যে মানবাধিকার क्लास है। ओके, মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন গোষ্ঠীকে সহায়তা, এবং একটা বড় উদাহরণ 1971-এ ভারত বাংলাদেশকে যে সহায়তা করেছে, এটা মানবিক হস্তক্ষেপ ছিল। এটা মানবিক হস্তক্ষেপ ছিল। আমাদের যে 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে, সেই দেশে তারা রিফিউজি ট্যাক্স আরোপ করেছে জনগণের উপর, এবং সেখান থেকে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, ট্রেনিং দিয়েছে, আমাদের এখানে সরাসরি যুদ্ধ অংশ নিয়েছে। এটা মানবিক হস্তক্ষেপের অন্তর্গত। এরপরে আসেন, প্রশ্ন আসছে 14 BCS এর পাবলিক ডিপ্লোমেসি। 14 BCS এর হলো পাবলিক ডিপ্লোমেসি।
পাবলিক ডিপ্লোমেসির গুরুত্ব আসছে, গুরুত্ব। ওইবার আমাদের ইসে বেসিক গুলোতে লেখা ছিল জনকূটনীতি। অনেকে পাবলিক ডিপ্লোমেসি বুঝতে গিয়ে জনকূটনীতি তারা মানে উত্তর করে নাই, কেউ তো কমন করে নাই, বলছে যে জনকূটনীতি তো পাবলিক কূটনীতি না। আমাদের ছিল পাবলিক ডিপ্লোমেসি আর পরীক্ষা ছিল জনকূটনীতি, জনকূটনীতি আসছিল। এখন পাবলিক ডিপ্লোমেসিটা কি দেখেন, ট্রাডিশনাল ডিপ্লোমেসি কি? ট্রাডিশনাল ডিপ্লোমেসি হলো যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা জি টু জি হবে, অর্থাৎ একটা দেশের গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট ডিসকাশন হবে যে আমরা সমাধান করব, এই আলোচনা করব, চুক্তি করব, আমরা এর মাধ্যমে আলোচনা করব। এটা হলো মানে ট্রাডিশনাল ডিপ্লোমেসি। ট্রাডিশনাল ডিপ্লোমেসি ধরেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, ধরেন বাংলাদেশ বললো যে আমার আসলে সুপেয় পানি দরকার, আমি তোমার ভারতে অনেক পানি দরকার, আমি মুক্তা পানি দেবো তোমাকে, মুক্তা পানি। এখন মুক্তা পানি আমাদের সরকারি পানি, এটা দিলাম। এখন দেখা গেল যে এই মুক্তা পানি ভারতের জনগণের যে চাহিদা সেটা পূরণ করতে পারে না। সেক্ষেত্রে ভারত কি করলো, সে আরো হেল্প চাইলো যে আসলে আমাদের আরো হেল্প দরকার, আমাদের পানি দরকার। এখন সরকার সক্ষমতা নাই এটা দেওয়ার। তখন কি করলো, সে বাংলাদেশের মামকে বললো তুমিও কিছু পানি দাও। এই যে মামও ইনভলভ হলো, এটা পাবলিক ডিপ্লোমেসির অন্তর্ভুক্ত। অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ছাড়া যে ডিপ্লোমেসিটা হয় সেটাই পাবলিক ডিপ্লোমেসি। এখন দেখেন বাংলাদেশের মাম যাবে, ইন্ডিয়ান ধরেন আপনার কিংফিশার আসবে, এই কিংফিশার পানি বাংলাদেশে আসবে, বাংলাদেশের মাম পানি যাবে, এটা পাবলিক ডিপ্লোমেসির অন্তর্ভুক্ত। আরো সহজ করে বোঝে, পাবলিক শব্দটা কিন্তু সরকারি, পাবলিক শব্দের অর্থ কিন্তু সরকারি, কিন্তু এখানে সরকারি, এখানে জনকূটনীতি, পিপল থেকে আসছে পাবলিক। আমরা বলি না পাবলিক ভার্সিটি মানে সরকারি ভার্সিটি, ওই পাবলিক মনে করেন না যে পাবলিক তো সরকারি, তাহলে তো আমার এলোমেলো হয়ে যাবে। এখন দেখেন একটা উদাহরণ আমি দিই। 2012 সালে বাংলাদেশ গভর্নমেন্ট একটা চুক্তি করেছিল G2G পদ্ধতিতে প্রথমবারের মতো মালয়েশিয়ার সাথে একটা চুক্তি করে। মালয়েশিয়ার সাথে চুক্তি করে 8 বছর পর, যে 8 বছর ধরে শ্রমিক জানা 4 বছর পর 2007 সাল থেকে শ্রমিক জানা মালয়েশিয়া, 4 বা 5 বছর পরে 2012 সালে একটা চুক্তি হয় 26 নভেম্বর, আমার তারিখটা মনে আছে। G2G পদ্ধতিতে তারা 40,000 শ্রমিক নেবে বাংলাদেশ থেকে, 40,000 শ্রমিক নেবে এবং পার শ্রমিকের জন্য তারা 40,000 টাকা নেবে। এটা একটা তারা সিদ্ধান্ত নিয়েছিল 2012 সালের 26 নভেম্বর, এবং তারা বলছিল যে নেক্সট 6 মাসের মধ্যে তারা এই কাজটা করবে। আমাদের একজন ভাইকে মালয়েশিয়া পাঠানোর জন্য আমি 2012 সালে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আমি এটা ঘুরছিলাম। এখন দেখেন বাংলাদেশের যে জনশক্তি রপ্তানিকারক যে প্রতিষ্ঠান, সরকারি গভর্নমেন্ট যে প্রতিষ্ঠান, এই গভর্নমেন্ট প্রতিষ্ঠানটা হলো আপনার বোয়েসেল, অর্থাৎ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড, ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড, বোয়েসেল, তারা জনশক্তি রপ্তানি করে থাকে। কিন্তু দেখেন এই বোয়েসেলের চাইতে আমাদের যে নন স্টেট যে অ্যাক্টরটা আছে বা নন স্টেট যে নন গভর্নমেন্ট যে জনশক্তি রপ্তানিকারকদের যে একটা জোট আছে বায়রা, এরা সুপার পাওয়ারফুল, এবং যেটা বোয়েসেল করতে পারে না সেটা বায়রা করতে পারে। বোয়েসেল যেটা করতে পারে না সেটা কিন্তু বায়রা করতে পারে, বায়রা পাওয়ারফুল। দেন কি করলো, তাদের যে 6 মান্থস টেনিউর ছিল, এই চুক্তিটা 6 মান্থস পরে এটা আর কাজ করতে পারলো না। কাজ করতে না পারার কারণে তারা বললো যে আমাদের এখন থেকে নতুন চুক্তি G2G+। G2G+ মানে গভর্নমেন্ট টু নন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট টু নন গভর্নমেন্ট, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো তারা এখানে রপ্তানি করতে পারবে। বাংলাদেশ সরকার চিন্তা করলো যে হ্যাঁ আমাদের বাইরে তো শক্তিশালী, তার মাধ্যমে এটা ফুলফিল করা পসিবল। এবং এইটাই হলো তখন এই পলিসিটা গেল যে G2G+, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর গভর্নমেন্ট টু নন গভর্নমেন্ট, প্লাস শব্দটা যুক্ত করছে যে গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে নেগোসিয়েশন হতে পারবে, নন গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে। এইটাই হলো G2G+। এবং এই বর্তমান যে পাবলিক ডিপ্লোমেসি, এই পাবলিক ডিপ্লোমেসিটা হলো যে নন গভর্নমেন্ট প্লাস নন গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট প্লাস গভর্নমেন্ট, এদের মধ্যে নেগোসিয়েশন হলে সেটা হবে পাবলিক ডিপ্লোমেসি।
পাবলিক রিলেশন এখানে জনগণকে ইনভলভ করা, জনগণকে এখানে উদ্দেশ্য যেটা, মানে এখানে যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হলো জনগণ ইনভলভ থাকবে, জনগণকে ইনভলভ থাকবে বা অন্তর্ভুক্ত থাকবে এই পদ্ধতিতে। জনগণের চাওয়ার প্রতিফলন ঘটবে, জনগণের চাওয়ার প্রতিফলন ঘটবে। আপনি একটা জিনিস দেখেন, যেমন দেখেন ফারাক্কা বাঁধ হলো, ফারাক্কা বাঁধে যে কাজটা হলো যে এখানে 2017 সাল, ভুল না করে 17 সালে, রাইট, 17 সালে কি হলো, বিহারে বন্যা হলো এবং দেখা গেল যে ফারাক্কা বাঁধ খুলে নেওয়া দেওয়ার কারণে পানিটা ফুলে গিয়ে বিহার প্লাবিত হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি এবছর খুব ব্যাপক ভূমিকা রাখছে মোদী সরকারে, অর্থাৎ মোদী সরকার গঠনে নীতিশ কুমারের যথেষ্ট ভূমিকা ছিল। তো নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিল, তখন তিনি কি করলেন, তিনি বললেন যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হোক, ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হোক, ফারাক্কা বাঁধ যদি খুলে দেওয়া হয় তাহলে আমরা প্লাবিত হব না। এবং ফারাক্কা বাঁধ চায় না বাংলাদেশ, ফারাক্কা বাঁধ চায় না বিহার। আলটিমেটলি কি হলো, বাংলাদেশ এই যে বিহারের মুখ্যমন্ত্রী যে বলল, এটা কিন্তু সেটা একটা বললেন মনে করেন না, সে কিন্তু বিহারের একটা রিজনের একটা হেড অফ স্টেট মিনিস্টার। তো বাংলাদেশ এই নীতিশ কুমারের কথাটা উদ্ধৃতি দিয়ে সেই বললো যে এটা আসলে আপনাদের জন্য ক্ষতিগ্রস্ত, মানে ক্ষতিকর, তো আপনারা এটা কি করেন, এটা সমাধান করেন। এই যে নীতিশ কুমারের উদাহরণটা, এটা কিন্তু পাবলিক ডিপ্লোমেসির অন্তর্গত। পাবলিক ডিপ্লোমেসি যেটা হবে যে এখানে জনগণ ইনভলভ থাকবে, জনগণের চাওয়া, জনগণের ইমোশন, জনগণের দাবি দেওয়া, এই জিনিসটাকে মাথায় রেখে করা হয়। আপনি দেখেন ইয়েতে যখন হলো, মানে বিবিসি বাংলাদেশ সংলাপ হয়, বিবিসি বাংলাদেশ সংলাপের মাধ্যমে বেসিক্যালি যেটা হইতো আগে, বিবিসি বাংলাদেশ সংলাপ প্রতি সোমবারে হইতো, ওখানে আমি 3-4 বার গিয়েছিলাম। তো বিবিসি বাংলাদেশ সংলাপ এটা হইতো কি, যে 250 জনকে তারা ডাকতো, যে আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করতো তাদেরকে ডাকতো যে আপনি কি বাংলাদেশ সংলাপে আসতেছেন কিনা, হ্যাঁ আসতেছি। ওখানে গেলে তারা সুন্দর একটা খাবার দিত, নাস্তা দিত এবং একটা প্যাড দিত, কলম দিত, ওখানে বসে তারা প্রশ্নগুলো জমা দিত। প্রশ্ন জমা দেওয়ার পরে ওখান থেকে তারা সিলেক্ট করতো, যে প্রশ্নগুলো পড়ে পড়ে যে কোন প্রশ্নটা সিলেক্ট করা যায়। এবং এখানে 250 জন 250টা কোশ্চেন করতো সমসাময়িক। তার মানে বিবিসি বাংলাদেশের কাছে সমসাময়িক 250টা মানুষের কমেন্ট তারা দেখতো, যে আসলে কোনটা বেশি, কোন সমস্যাগুলো অ্যারাইজ হয়েছে, কে কি সমস্যার সমাধান চায়। তার মানে এখানে দেখা গেছে যে এই যে তথ্যগুলো নিল, এটা পাবলিক ডিপ্লোমেসির অন্তর্ভুক্ত। তার মানে বিবিসি বাংলাদেশ সংলাপ, বিবিসি বাংলাদেশের জনগণের কাছ থেকে তারা কিন্তু অটোমেটিক অন্য পন্থায় তারা কিন্তু এখান থেকে ইনফরমেশন কালেক্ট করলো। তার মানে পাবলিক ডিপ্লোমেসি বেশি দাঁড়াচ্ছে হলো যে সরকার থেকে সরকারের যে কূটনীতি, এর মাধ্যমে দেখা যায় যে একটা ঐতিহ্যবাহী কূটনীতি, এবং এর মাধ্যমে রাষ্ট্রের সার্বিক চাহিদা পূরণ হয় না। তাই ওই চাহিদা পূরণ করার জন্য নন স্টেট অ্যাক্টরদেরকে ইনভলভ করা যায়, নন স্টেট অর্গানাইজেশনগুলোকে অন্তর্ভুক্ত করা যায়, এবং তারা অন্তর্ভুক্ত হলে ওই সমস্যার সমাধান হয়। এবং সমসাময়িক বিশ্বে এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্লাস নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং নন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট, এদের মধ্যে সম্মিলিত যে কূটনীতি, এটাকেই জনকূটনীতি বলা যায়। কারণ এর মাধ্যমে জনগণ বেশি ইনভলভ থাকে, জনগণের দাবি দেওয়ার সম্পর্কে জানা যায়, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে, জনগণের চাওয়ার একটা প্রতিফলন ঘটে কূটনীতিতে। এবং এখানে যেটা হয় যে পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে এই জনগণের বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনি গুরুত্ব হিসেবে নিতে পারবেন। জনগণকে অন্তর্ভুক্ত করা যায়, জনগণের চাওয়ার প্রতিফলন করা যায়, জনগণকে মানে জনগণের জনস্বার্থ প্রতিষ্ঠিত হয়, এবং জনগণের তথ্য, জনগণের যে চাওয়া, সেই মানে জনগণ থেকে যে প্রাপ্ত তথ্য, এটা ডেটা হিসেবে কাজে লাগানো যায়। তো এইটা হলো পাবলিক ডিপ্লোমেসির গুরুত্ব। পাবলিক ডিপ্লোমেসি ওই সময় আসলেই গুরুত্বপূর্ণ ছিল, যখন 17-18 সালের আলোচনায়। এরপরে দেখেন 40 ডিপ্লোমেসি ছিল।
38 বিসিএস ছিল পররাষ্ট্রনীতির বহিস্থ উপাদান। কালকে যে আমি ডিটারমিনান্টস গুলো বলছিলাম ওখান থেকে বহিস্থ গুলোকে আপনি এখানে অন্তর্ভুক্ত করতে পারেন। যেমন 1 নম্বরে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক যেটা হলো, যেমন দেখেন বাংলাদেশের সাথে সৌদির সম্পর্ক, সৌদির সম্পর্ক আছে। তাহলে কি হবে? মধ্যপ্রাচ্যে, তাহলে মধ্যপ্রাচ্যে, তাহলে মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সাথে সিরিয়া প্লাস ইরানের সম্পর্ক অন্যরকম হবে। সৌদির ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে। সৌদির ইচ্ছা অনিচ্ছার একটা প্রতিফলন ঘটবে। 2 নম্বরে আন্তর্জাতিক সহযোগিতা। আমাদের সহযোগিতা অর্থাৎ যে দেশ সহযোগিতা করবে, সহযোগিতা করবে সেই দেশের ইচ্ছার প্রতিফলন ঘটে। পররাষ্ট্রনীতি সে দেশের ইচ্ছার প্রতিফলন ঘটে। যেমন আফ্রিকার চীনমুখী, আফ্রিকার চীনমুখী নীতি, আফ্রিকার চীনমুখী পররাষ্ট্রনীতি। আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন বা সংস্থা। এখানে ন্যামভুক্ত ও ন্যাটোভুক্ত দেশের পররাষ্ট্রনীতি ভিন্ন হয়, পররাষ্ট্রনীতি ভিন্ন হয়। ন্যামভুক্ত এবং ন্যাটোভুক্ত দেশের পররাষ্ট্রনীতি ভিন্ন হয়ে থাকে। কারণ ন্যাম হলোই যে নন অ্যালাইন মুভমেন্ট, তারা কোনো জোটে যাবে না, জোট নিরপেক্ষ আন্দোলন, অর্থাৎ বৃহৎ শক্তি বড়কে এড়িয়ে চলবে। আর ন্যাটো মানে হলো যে কেউ আমাদের একজনকে ডিস্টার্ব করলে সবাই ঝাঁপিয়ে পড়বে। নাম্বার 4 আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন হলো যে চুক্তি, আইন, সনদ, এগুলো মানে পররাষ্ট্রনীতিতে সেন্সর হিসেবে কাজ করে। পররাষ্ট্রনীতিতে সেন্সরের বাংলা কি আল্লাহ জানেন, সেন্সর হিসেবে কাজ করে, অর্থাৎ তাদের নীতিগুলো রিসিভ করতে হয়। ইউএন সনদ, এটা আলাদা করে বলতে পারেন, কারণ জাতিসংঘ সদস্য যারা, ইউএন সদস্যগণ ইউএন সনদে সম্মান রেখে পররাষ্ট্রনীতি গ্রহণ করে। নাম্বার 6 প্রতিবেশীর আচরণ। প্রতিবেশীর আচরণ, প্রতিবেশী যদি ডিস্টার্ব হয়, অর্থাৎ প্রতিবেশী যদি মানে প্রতিবেশী শক্তিশালী হলে একরকম পররাষ্ট্রনীতি, আর দুর্বল হলে আরেক রকম পররাষ্ট্রনীতি গ্রহণ করা। এগুলো পররাষ্ট্রনীতির বহিস্থ উপাদান। এরপরে দেখি 37তম বিসিএস এ কি আসছে। এই সেম প্রশ্নই আবার আসছে 36তমতে। মানে সেম প্রশ্ন বলতে পররাষ্ট্রনীতির মানে অভ্যন্তরীণ উপাদানগুলো আসছে। অভ্যন্তরীণ উপাদান আমি বলবো 37তমটা হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, যেটা একটু আগে আমি বললাম, আলোচনা করছি এটা আমি। 36 ডিপ্লোমেসি, 36 বিসিএস এ এটা 37তমতে আসছে। 38তমতে কোনো প্রশ্নই আসে না। 37 এ দুইটা আসছে, 36 তে আসে না, আসছে 35। 35 এর প্রশ্ন আসছে পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদান। অভ্যন্তরীণ উপাদান, পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদানগুলো কি কি? যেমন আছে আপনার জনসংখ্যা, আয়তন, অর্থনীতি, কালকে ক্লাসে যেটা বলছিলাম, ধর্ম, মতাদর্শ, সংবিধান,
কালকে ক্লাসে যেটা বলছিলাম সেটাই। এই হলো প্রিভিয়াস কোশ্চেন। এখন বিষয় হলো যে পড়ার মতো কি কি আছে, যে কি কি ভিতরে পড়তে হবে। দেখেন পররাষ্ট্রনীতি ডিপ্লোমেসির বাইরে যেটা আলোচনার বিষয় সেটা হলো যে ডিপ্লোমেসি কোন ধরনের ডিপ্লোমেসি, এগুলো পরীক্ষায় থাকে এবং এটা অসংখ্য পড়তে পারবেন আপনি। যদি বলেন পিং পং ডিপ্লোমেসি কি, উলফোরের ডিপ্লোমেসি কি, আমি প্রত্যেকটার শর্ট একটা ডিসক্রিপশন আমি আপনাদেরকে দিচ্ছি যে কোন কোন ডিপ্লোমেসি গুলো আমার আসলে জানা উচিত, এবং সেগুলো ম্যাক্সিমাম আপনারা জানেন, প্রেরিত আপনারা পড়ছেন। এখন এর বাইরে যেটা লাগবে সেটা হলো চুক্তি। চুক্তি এবং ডিপ্লোমেসির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চুক্তির একটা বিষয় থাকে। প্লিজ পড়ে, আমি ক্লাস প্লিজ পড়ে। এখন দেখেন পররাষ্ট্রনীতি আর ডিপ্লোমেসির মধ্যে পার্থক্য কি। পররাষ্ট্রনীতি আর কূটনীতি। কূটনীতি এখানে কিন্তু আসবে না বাংলাদেশের কূটনীতি কি, বাংলাদেশের কূটনীতি কোনটা, ইউএস এর পররাষ্ট্রনীতি কোনটা, এগুলা কিন্তু আসবে। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা না, বা কনসেপচুয়ালে সবসময় থিওরি আসবে, কনসেপচুয়ালে আসবে সবসময় থিওরি। পররাষ্ট্রনীতি হলো ভিশন অফ স্টেট, ভিশন অফ স্টেট, আর এটা হলো মিশন অফ ফরেন পলিসি, মিশন অফ ফরেন পলিসি। অর্থাৎ এর মাধ্যমে রাষ্ট্রের দর্শন প্রকাশিত হয় এবং রাষ্ট্রের দর্শন বাস্তবায়িত হয়, দর্শন বাস্তবায়িত হয়। এটা রাষ্ট্রের নির্বাহী বিভাগ তৈরি করে, নির্বাহী বিভাগ তৈরি করে, আর দক্ষ কর্মী দ্বারা, দক্ষ কর্মী বা কূটনীতিক দ্বারা, কূটনীতিক দ্বারা বাস্তবায়িত হয়, দক্ষ কূটনীতিক দ্বারা বাস্তবায়িত হয়। এখানে সংস্থা অথবা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে, আর এখানে মিশন কাজ করে, মিশন কাজ করে, সরি সরকার কাজ করে। এখানে সরকার, সরকার কাজ করে মানে তৈরি করে, আর মিশন বাস্তবায়ন করে থাকে, পররাষ্ট্রনীতি বাস্তবায়ন। এই তো এগুলোই আপনাকে মানে ডিফার করতে হবে যদি প্রশ্ন আসে। প্রশ্ন এখন পর্যন্ত আসে না। এখন দেখেন আমি যেখানে ছিলাম এইটা আলোচনা করার পরে আমি আপনাদেরকে পররাষ্ট্রনীতির সরি ডিপ্লোমেসির যে ক্রাইটেরিয়া গুলো, যে ডিপ্লোমেসি গুলো আলোচিত এবং প্রায়ই আসে, যেমন পাবলিক ডিপ্লোমেসি একবার আসছে ব্যাকডোর ডিপ্লোমেসি, একবার আসছে ব্যাকচ্যানেল ডিপ্লোমেসি, আরেকবার আসছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। মানে 4টা প্রশ্নই আসছে। তারপর ভ্যাকসিন ডিপ্লোমেসি। আমি এখান থেকে শুধুমাত্র 18 ডলার ডিপ্লোমেসির কথা আপনাদেরকে বলেছি। তা আপনাদের তো অংশগ্রহণই নাই, আল্লাহ, মাত্র 13 জন। Types of treaties. LOI, MOU, Protocol, Treaty, Convention, Agreement. তারপরে হলো এটা এলওআই মানে লেটার অফ ইন্টেন্ট, লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্র, লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্র। এটা হলো
যে মানে চুক্তির সর্বনিম্ন ফর্মালিটিস, সর্বনিম্ন আনুষ্ঠানিকতা। হলো এটা আমরা পারি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। চুক্তির মতো কিন্তু চুক্তি নয়, অবশ্য পালনীয় নয়, পালনীয় নয়। এটা পরীক্ষামূলক ভাবে হয়ে থাকে, পরীক্ষামূলক ভাবে হয়ে থাকে, অর্থাৎ পক্ষসমূহ পরীক্ষামূলক ভাবে মৌ করে, যদি ফার্দার কিছু প্রয়োজন হয় তখন সেটা ট্রিটি হয়, ট্রিটি বা এগ্রিমেন্ট হয়। প্রোটোকল এটা হলো চুক্তির কাছাকাছি কিন্তু চুক্তি নয়। এখানে শর্ত থাকে, শাস্তি থাকে না, শর্ত থাকে, শাস্তি থাকে না। ট্রিটি এটা চুক্তি এবং এটাই হলো মানে হার্ড ল, ট্রিটি হার্ড ল, এবং এটা হলো শর্ত থাকে, শাস্তিও থাকে। কনভেনশন অবশ্য পালনীয়, স্বাক্ষরকারীগণ পালন করতে বাধ্য, পালন করতে বাধ্য, এবং এটা ইউএন করে থাকে, ইউএন কর্তৃক হয়ে থাকে। এগ্রিমেন্ট এটা ধারাযুক্ত থাকে, এখানে এগ্রিমেন্টে কিন্তু কন্ডিশন নাই, কন্ডিশন থাকে ট্রিটিতে, এখানে থাকে ধারা, 1 নম্বর আর্টিকেল, 2 নম্বর আর্টিকেল, এবং এটা পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হয়, অনুমোদিত এবং অলঙ্ঘনীয়। এটা জাস্ট বললাম এই কারণে যে আসলে আমাদের ট্রিটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ট্রিটি, একটা হলো এক্সট্রাডিশন, আর একটা হলো যেমন এমপি আনার হত্যা হয়েছে, সেখানে এক্সট্রাডিশনের একটা প্রশ্ন আসতেছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে ফেরত আনার জন্য একটা এক্সট্রাডিশনের আলোচনা চলতেছে। পি কে হালদার না সামথিং একজন, তিনি পালায় গেছিলেন, তাকে ধরে নিয়ে আসছে। তো এই যে বহিঃসমর্পণ এক্সট্রাডিশন একটা চুক্তি আছে, যে বহিঃসমর্পণ চুক্তি বা অপরাধী প্রত্যর্পণ চুক্তি। এই অপরাধী প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো কি কি, অপরাধী প্রত্যর্পণ চুক্তি কখন করা যাবে, কখন করা যাবে না, সেটা সম্পর্কে জানতে হবে। আরেকটা হলো রিপেট্রিয়েশন, রিপেট্রিয়েশন মানে প্রত্যাবাসন, প্রত্যাবাসন চুক্তি। রিপেট্রিয়েশন প্রত্যাবাসন চুক্তি আর এক্সট্রাডিশন হলো বহিঃসমর্পণ চুক্তি। এই দুটি ভালো করে শিখতে হবে, বহিঃসমর্পণ চুক্তি খুবই ভালো করে এই দুটা শিখতে হবে। পুর পার্টিসিপেশন, একেবারে পুর পার্টিসিপেশন চলতেছে আপনাদের। বলেছিলাম এক্সট্রাডিশন আর একটা আছে রিপেট্রিয়েশন, এই দুইটা চুক্তি ভালো করে শিখে নিতে হবে। আমি প্রত্যাবাসন চুক্তিটা গুরুত্বপূর্ণ কেন, প্রত্যাবাসন চুক্তিটা গুরুত্বপূর্ণ এ কারণে, আমাদের রোহিঙ্গা ক্রাইসিসের কারণে। একটা কনসেপ্ট হলো সেন্ট ব্যাক, খুবই আলোচনার বিষয়, আর একটা হলো রিপেট্রিয়েশন। রিপেট্রিয়েশন, এই রিপেট্রিয়েশনের সাথে আবার কয়েকটা, আমি এখানে আরেকটা একটুখানি ঘর চাপটা করেন। সেন্ট ব্যাক, রিসেটেলমেন্ট, রিইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন, এটা কি ই না আই, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, রিইন্টিগ্রেশন,
রিপ্যাট্রিয়েশন। এই চারটা কনসেপ্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং দেখবেন পত্রিকায় এই চারটা শব্দ, যারা ইংলিশ পত্রিকা পড়েন দেখবেন এই চারটা শব্দ আলোচিত হয় রোহিঙ্গা ইস্যুর কারণে। সিনিয়র সিটিজেন কাদেরকে বলে? অ্যাবভ 65 ইয়ার্স। সৌদি যদি পেট্রোডলার চুক্তি বাস্তবায়ন না করে তবে এর ফলাফল ইসলাম শান্ত থার্ড পার্টি এর লাভ কি? আমি তো বুঝি নাই থার্ড পার্টি এর লাভ কি, কোনটার কথা বলছেন? রিটার্ন তো আগস্টে নিবে, সাধারণ জ্ঞান ক্লাস কি শেষ হবে? ক্লাস শেষ হয়ে যাবে, আপনারা তো ক্লাসই করেন না। দেখবেন এই সপ্তাহে মেসিভ ক্লাস হবে, মেসিভ ইনশাল্লাহ, আল্লাহ সুস্থ রাখে। এই সপ্তাহে মেসিভ ক্লাস হবে ইনশাল্লাহ। ক্লাস যেমন আগামী শনিবার পরীক্ষা না শুক্রবার পরীক্ষা, বাংলাদেশ বিষয়গুলির মধ্যে বাংলাদেশ বিষয়গুলির যে 6টা অধ্যায় বাদে মনে হয় বাকি অধ্যায়গুলো, সেগুলো এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা ক্লাস করলে হয়, নাম্বার 1। নাম্বার 2 হলো বই আসবে জুলাই ফার্স্টের দিকে আসবে ইনশাল্লাহ, বই আসবে। এখন দেখেন ভারত বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, বেশ কয়েকটা ইস্যু কিন্তু অ্যারাইজ হয়েছে। সেন্ট মার্টিন একটা ইস্যু আসছে, সেমির কারণে পুরো জিও পলিটিক্যাল একটা ইস্যু আপনাকে পরীক্ষা দিতে পারে, কারণ কোশ্চেন তো করবে অ্যানালিটিক্যাল কোশ্চেন, হুবহু কোশ্চেন আসবে না, তবে কন্টেন্ট গুলো পড়ে যেন কমন আসে, মানে লেখা দিতে পারে সেরকম। তারপরে আরেকটা ইস্যু হলো ইসরায়েল এবং ইউএসএ, এই দুটো ফরেন পলিসি থেকে মাস্ট কোশ্চেন হতে পারে, মাস্ট। এবং আগে বই বের করলে এগুলা দেয়া যেত না। আর এমন কিছু না যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি চ্যালেঞ্জ যে বইটা ভালো করে গুছানো থাকলে, আমার প্রত্যেকবারই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বই তো ছোট, আমার সবচেয়ে ছোট কনসেপচুয়াল এবং সবচেয়ে ভালো লেখা যায়, বেসিকলি পড়ে ভালো লেখা যায়, কারণ একেবারে রিসেন্ট আসে এবং প্রশ্ন তো ওই রকমেরই হয়। এখন অনেকে বলে পড়ে কুলাইতে পারি না, ও যদি না পড়ে কিছু তাহলে কেমন হবে? পত্রিকার থেকে যদি না পড়ে থাকে কুলাতে পারে না। এমনি যারা ভালো পরীক্ষার্থী তারা কিন্তু ক্যাডার হয়, যারা তারা কিন্তু আসলে ভালো পরীক্ষা দেয়, পড়ে গতবারও 15 দিন আগে 17 দিন আগে বেরোয়েছে, তাও কিন্তু ভালো পরীক্ষা দিত, গতবার না আগের বার 44-এ 45তম তো বেশ 1.5 মাস সময় পেয়েছে। আর পরীক্ষা আগস্টের শেষে বা সেপ্টেম্বরে শুরুতে হইতে পারে, যতটুকু জানি সেপ্টেম্বর হতে পারে ইনশাআল্লাহ, হয়তো 31 আগস্ট বা 30 আগস্ট শুরু করতে পারে। তো এতে আমাদের যদি জুলাই ফার্স্ট উইকে বই আসে তাতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের কনসেপচুয়াল যদি শেষ হয়ে যায়, তারপরে যদি বাংলাদেশের ওই কটা অধ্যায় শেষ হয়ে যায়, জুলাইয়ের দিকে যদি আমরা বাংলাদেশের ওই যে বাংলাদেশের ওগুলো পড়ি, জুলাই শেষের দিকে আমাদের প্রবলেম সলভিং কনসেপ্ট ইম্পিরিক্যাল শেষ হয়ে যাবে। এরপর অগাস্টে রিভিশনও দেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ সত্যি, অগাস্টে রিভিশনও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, ক্লাস শেষ হয়ে যাবে। এবং আমার বিশ্বাস যারা ক্লাস করবে তারা খুব বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভালো পরীক্ষা দিতে পারবে, তারা মানে আমি যা বলতেছি তা খুব গুছিয়ে লিখতে পারবে। যারা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন এগুলোই দেখবেন মাথায় গেঁথে যাবে। আমি দেখছি যে আসলেই আমার মা ক্লাসগুলো নেয় কেন, আমি একটা জিনিস খেয়াল করছি যে 44 ভাইবা, 43rd ভাইবা, 41st ভাইবা, 3টা ভাইবাই তো আমার মক ভাইবা বোর্ড ছিল। তো মক ভাইবা বোর্ডে যখন দেখি স্যাররা কোশ্চেন করে, ওই কন্টেন্ট গুলো দেখি যে খুব সুন্দর করে লজিক দিয়ে উত্তর দেয় এবং স্যাররা দেখে খুব ভালোভাবে রিসিভ করে। সত্যি কসম, মানে আমার কাছে তখন মনে হয় যে না, মানে তারা খুব গুরুত্ব দিচ্ছে বিষয়গুলো, আমার ক্লাসটা গুরুত্ব দিচ্ছে এবং এটাকে মেমোরিতে নিয়ে তারা খুব গুছিয়ে উত্তর দিচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি ভাইবা বোর্ড গুলো দেখছি যে যারাই আমার এই 3টা বিশেষ ভাইবা দিচ্ছে, কোশ্চেন করলে দেখছি যে তারা খুব কাছাকাছি উত্তর দেয় এবং ভালো হয় আর কি। আচ্ছা, যেখানে ছিলাম আমি, সেন্ট ব্যাক, রিসেটেলমেন্ট, রিইন্টিগ্রেশন, রিপেট্রিয়েশন, বিশ্ব ব্যাংক একটা কাজ করছে, রোহিঙ্গা নিয়ে বলছে যে আমাদেরকে রিইন্টিগ্রেশন করতে, আর বাংলাদেশ চাচ্ছে রিপেট্রিয়েশন, আর কানাডা নেদারল্যান্ডস চাচ্ছে রিসেটেলমেন্ট। আর যেটা আমরা করতে পারতাম আমাদের দেশের বিরোধী দল এবং তারা পার্লামেন্টে যেটা বলছিল যে আমাদেরকে সেন্ড ব্যাক করতে, আর সেন্ড ব্যাক হলো যে ফেরত পাঠানো। এখানে জীবন, জীবিকা, বাসস্থান,
নিরাপত্তা, বাসস্থান, জীবিকা, নিরাপত্তা, এগুলোর গুরুত্ব নেই। অর্থাৎ যারা আমাদের দেশে আছে তাদেরকে আমরা সেন্ড ব্যাক করে দেব, যেটা পশ্চিমবঙ্গ হুমকি দিয়েছিল এবং এনআরসি অ্যাক্টে যে যারা বাংলাদেশে 71 সালের পরে যারা ঢুকছে তাদের সবাইকে কি করা হবে, তাদেরকে সেন্ড ব্যাক করা হবে। এবং অনেকটা এটা মানে পুশ ইনের মতো, অনেকটা পুশ ইনের মতো, যে তাদেরকে সেন্ড ব্যাক, তাদেরকে ফেরত পাঠাবো। আমরা আর কিছু চিন্তাই করবো না। রোহিঙ্গা কয়জন আছে? 11 লাখ। 11 লাখ ধরো, পাঠাই দাও, এবং এদেরকে জাহাজে করে ওখানে পাঠাই দিলাম, সেটা হলো সেন্ড ব্যাক। রিসেটেলমেন্ট, এটা হলো তৃতীয় কোন দেশে আশ্রয় প্রদান। তৃতীয় কোন দেশে আশ্রয় প্রদান। এখন বলেন তো বাংলাদেশ কেন রাজি হয় না? খুবই ডিপ্লোম্যাটিক একটা ইস্যু এটা, যে বাংলাদেশ রাজি হয় না কেন ভাই? ওরা চায়, নেদারল্যান্ডস চায়, কানাডা চায়, ওরা চায় যে আমরা পাঠাই দেই, তা বাংলাদেশ কেন রাজি হয় না? বাংলাদেশ রাজি হয় না কেন? যদি বাংলাদেশ যদি এটা প্রচার করে, বাংলাদেশ অবশ্যই সাপোর্ট ইট, বাট বাংলাদেশ এটা নেভার, এটা কখনোই সে ফিলিংসে নিবে না, বা এটা সে প্রচার করবে না বা প্রকাশ করবে না যে আমরা এখান থেকে বাংলাদেশে যারা আছে তাদেরকে আমরা রিসেটেলমেন্ট করে ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, কানাডা, জার্মানি এসব দেশে পাঠাবো। ইউরোপিয়ান বেশ কয়েকটা কান্ট্রি তারা আগ্রহ করেছে, বিশেষ করে জার্মানি এবং নেদারল্যান্ডস, আর কানাডা, ইন্দোনেশিয়া, এরকম কয়েকটা দেশ আছে যে তারা যে রিসেটেলমেন্ট করতে, যে তারা অন্য দেশে তাদের আশ্রয় দিবে। এখন এটা যদি কোনো রকম বাংলাদেশ প্রচার করে যে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে ওখানে পাঠাবে, তাহলে অন্য দেশের কেউ মানে রোহিঙ্গারাও যা অন্য দেশে আছে তারা বাংলাদেশে আরো বেশি চলে আসবে, উৎসাহিত হবে যে আমরা যাই, ওখান থেকে আমরা কানাডা চলে যাবো। তারপর অন্যরাও কি করবে? অন্যরা তাদেরকে নিজেদেরকে রোহিঙ্গা বলে পরিচয় দেবে। এই জন্যই বাংলাদেশ আসলে এটাকে সাপোর্ট করে না। এটা মানে থ্রেট ফর সিকিউরিটি। তখন দেখা যাবে এটা আমাদের জন্য আরো ইনসিকিউর হয়ে যাবে। রিইন্টিগ্রেশন, এটা হলো মানে অর্থাৎ গৃহীত রাষ্ট্রের জনগণের সাথে অন্তর্ভুক্ত হওয়া। তারপরে শরণার্থী সমস্যার সমাধান কিন্তু চারটা সমাধান আছে। একটা সমাধান হলো সেন্ড ব্যাক করা, তাদেরকে ফেরত পাঠানো, ওটা সমাধান না, বেসিক্যালি স্টেপ। আরেকটা সমাধান হলো যে রিসেটেলমেন্ট করা অন্য কোনো দেশে, আরেকটা রিইন্টিগ্রেশন করা, অর্থাৎ যে দেশে আছে সে দেশের জনগণের সাথে অন্তর্ভুক্ত করা। তার মানে বিশ্বব্যাংক এটাই বলছিল, ওয়ার্ল্ড ব্যাংক বলছিল যে $650 মিলিয়ন দিবে বাংলাদেশকে। $1 বিলিয়ন বিনিময়ে রোহিঙ্গাদেরকে অন্তর্ভুক্ত করতে বলছে, রোহিঙ্গাদের রিইন্টিগ্রেশন করতে বলছে, রিইন্টিগ্রেশন করতে বলে। আর রিপেট্রিয়েশন, এটা হলো প্রত্যাবাসন, অর্থাৎ এই প্রত্যাবাসনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যাবাসন অর্থাৎ এখানে প্রত্যাবাসন সম্পর্কে কয়েকটা কথা বলা আছে। একটা আছে ইউএনজিএ এর 1950 সালের রেজুলেশন 428 চ্যাপ্টার ভি, 428 চ্যাপ্টার ভিতে আছে। এখানে বলা আছে যে 5টি ঘটনা ঘটলে দেয়া যাবে। একটা হলো প্রত্যাবাসন হবে নিরাপদ, সেফ এক্সিকিউশন, সেফ সেন্ড ব্যাক, অর্থাৎ প্রত্যাবাসন হবে নিরাপদ, সেফলি। নাম্বার 2 হলো নিরাপত্তা নিশ্চিত করবে এনজিওস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা, সংগঠন, মিডিয়া, এনজিওস, তারা প্রত্যাবাসনের নিরাপত্তা সম্পর্কে অবহিত করবে। প্রত্যাবাসনের শর্ত,
এখানে কি বলা আছে আর একটা জায়গায় কি বলা আছে। এরপর হচ্ছে যে প্রত্যাবাসনটা স্বেচ্ছায় প্রত্যাবাসন হবে, স্বেচ্ছায় প্রত্যাবাসন হবে, নিরাপদ হবে, নিরাপদ সেফ রিপেকটেশন হবে। প্লাসটা হলো যে এখানে নিরাপত্তাটা মানে কনফার্ম করবে কি, কনফার্ম করবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মিডিয়া এরা। তারপরে হলো যে প্রত্যাবাসন হবে স্বেচ্ছায়, অর্থাৎ মানে যেটাকে বলে যে কন্ডিউসিভ হবে, স্বেচ্ছায় হবে। এরপরে হলো আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্য করবে, আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় স্বেচ্ছা প্রত্যাবাসনে সহায়তা করবে, স্বেচ্ছায় প্রত্যাবাসনে সহায়তা করবে। লাস্ট ফাইনালি যেটা সেটা বলছে যে উচ্চ রাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি দেবে। উচ্চ রাষ্ট্র মানে যেই রাষ্ট্র থেকে বা সোর্স স্টেট যেটা যেখান থেকে প্রত্যাবাসনটা মানে শরণার্থীর সৃষ্টি হয়েছে, মানে শরণার্থী সমস্যা সমাধান। উচ্চ রাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি দিবে, নিরাপত্তার গ্যারান্টি দিবে। এই পাঁচটা হলো ইউএনজি এর শর্ত। রিপেট্রিয়েশনের আরেকটা শর্ত আছে জেনেভা কনভেনশন, জেনেভা কনভেনশন 1951, এটার আর্টিকেল 31 নাকি 30, আর্টিকেল 31, হ্যাঁ 31। এখানে বলা আছে যে জীবন, জীবিকা, বাসস্থান এই তিনটির নিশ্চয়তা ও নিরাপত্তা, নিশ্চয়তা নিরাপত্তা, এই তিনটা জিনিসের নিশ্চয়তা নিরাপত্তা থাকলে তাহলে প্রত্যাবাসন করা যাবে। জেনেভা কনভেনশন 1951 বলছে আর্টিকেল 31 যে জীবন, জীবিকা এবং বাসস্থানের নিশ্চয়তা যদি থাকে তাহলেই প্রত্যাবাসন করা যাবে। এখন একটা বিষয়, পশ্চিমা বিশ্ব কি চায় কিনা? পশ্চিমা বিশ্ব কিন্তু কি করছে যে তারা বলছে যে ইটস নট কন্ডিউসিভ, একটা হেডলাইন করেছে। মানে কি বিষয়টা হলো যে চীন কিন্তু প্রত্যাবাসনে যথেষ্ট অগ্রগতি লাভ করেছিল এবং চীন কিন্তু চেয়েছিল, আপনারা দেখছেন গত অক্টোবর নভেম্বরের দিকে, সেপ্টেম্বরের দিকে গত সেপ্টেম্বর অক্টোবরের দিকে তখন কিন্তু দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু খুব দৌড়ঝাঁপ করেছে এবং এখানে কিন্তু চীন তারা রাজি করিয়েছিল যে আমাদের কাছ থেকে প্রত্যাবাসন মিয়ানমার করবে। চীনের মাধ্যমে যাতে প্রত্যাবাসন না হয় এটা পশ্চিমা বিশ্ব চায়, কারণ পশ্চিমা বিশ্ব এটা চায় না যে চীন এখানে গ্লোবাল ইমেজ ফিরে পাক। যেমন দেখেন না যে জো বাইডেন তিনি বলছেন যে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, মানে এক্সেপ্ট চায়না, মানে চায়নার ছাড়া যেই বেটার ওয়ার্ল্ড ছিল সেই ওয়ার্ল্ড ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো চায়না কি করছে? চায়না 2023 সালে ইরান এবং সৌদির মধ্যে তারা কিন্তু সম্পর্ক স্থাপন করেছে বেইজিং এ। দুই দেশের গত মার্চ মাসে 23 মার্চে 10 মার্চ বেইজিং এ সৌদি এবং ইরানের প্রতিনিধি নিয়ে বৈঠক করে এবং তারা কিন্তু এই সমস্যার সমাধান করেছে। ওরা চায় না যে সমাধানটা কি করুক, চীন করুক, এবং তারা কিন্তু মিডিয়া কিন্তু নিউজও করছে যে এটা কিন্তু স্বেচ্ছায় প্রত্যাবাসন হচ্ছে না, চীনের নেতৃত্বে এখানে জোরপূর্বক প্রত্যাবাসনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, এরকম নিউজ তারা করেছে এবং এটার কারণে আবার এই প্রত্যাবাসনটা আবার ঠেকে গেছে। তো বিষয় হলো এইটা, এবং এই প্রত্যাবাসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো নিয়ে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা গোসল করব, খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে বিকাল 3টায় আমি আবার আসবো ইনশাল্লাহ। আজকে বিকাল 3টায় আপনাদের সাথে কথা হবে এই ফরেন পলিসির থার্ড পার্ট নিয়ে, এবং এটা থার্ড পার্ট এবং হলো চ্যাপ্টার 5 ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চ্যাপ্টার 5 নিয়ে কথা হবে। ঠিক আছে, 3 PM ইনশাআল্লাহ 3টায়। আমি একটু 3টা থেকে হয়তো আধা ঘন্টা লেট হতে পারে, কারণ ওদের একটু ঘুম না পড়ে ক্লাস নেওয়া যায় না।
আছে